আচ্ছা, আমাদের ডাটা শিট রেডি নাকি? আমরা এই ডাটা শিট নিয়ে একটু কাজ করব। সেখান থেকে হয়তো দেখা যায় আমরা যা শিখেছি তার বাইরে নতুন কিছু আজকে একটু শিখব। তবে কি কি শিখেছিলাম সেটা একটু একটু ধারণা নিয়ে নেই। আমরা সাম বের করতে পারি, সাম ইফ বের করতে পারি, কাউন্ট বের করতে পারি, কাউন্ট এ বের করতে পারি, মিনিমাম বের করতে পারি, ম্যাক্সিমাম পারি। সবাই কি পারি সেটা? আমরা একটু ধারণা নেই, কোনোটা যদি সমস্যা থাকে, সমস্যা থাকার মতো থাকতে পারে সাম ইফ এবং সাম ইফসে, আর কোনোটাই সমস্যা থাকার কথা না। তো যদি সাম ইফস বের করি তাহলে সাম রেঞ্জ, রেঞ্জ হিসেবে আমরা যেটা চাই সেটা সিলেক্ট করে দিব। এটা হচ্ছে সাম রেঞ্জ, মানে যোগফলের রেঞ্জ। তো আমি যদি টোটাল থেকে চাই, টোটালটাকে সিলেক্ট করলাম সাম রেঞ্জ হিসেবে, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জ, এই নামের রেঞ্জটা মানে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 বলতে বোঝায় আমি যে ক্রাইটেরিয়ার উপর বেস করে রেজাল্টটা চাচ্ছি সেই ক্রাইটেরিয়াটা কোন রেঞ্জের মধ্যে আছে। ক্রাইটেরিয়া মানে হচ্ছে কোনো একটা শর্ত অথবা কোনো নির্দিষ্ট একটা কাজ, বা এই যে এতগুলো ব্যক্তি তার ভিতরে নির্দিষ্ট কোনো একজন, ওইটা হচ্ছে ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়ার মধ্যে মানে ক্রাইটেরিয়াটা যেখানে থাকে সেটা হচ্ছে রেঞ্জ। তো ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করলাম, কমা দিলাম, এখন চাচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হিসেবে আমি মনে করেন সোহানকে লিখে দিলাম, সোহান, কমা আবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2। ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে দ্বিতীয় শর্তর যে রেঞ্জটা সেটা সিলেক্ট করলাম, কমা দ্বিতীয় শর্তের ভিতরে কি চাচ্ছি, হয়তো ঢাকা এরিয়া চাচ্ছি, ব্র্যাকেট ক্লোজ। আমার সামিপের ফর্মুলা এটুকুই, মানে সামিপসের। তো এবার যদি এন্টার দেই হয়তো দেখা যাচ্ছে জিরো। জিরো দেখালেও কি আমাদের রেজাল্ট সঠিক আছে নাকি? কারণ এইখানে সোহান নামের যে ব্যক্তি তার ঢাকা নামে কোথাও কোনো অ্যামাউন্ট নেই। যদি দেখা যায় সোহান এই ঢাকা হতো তাহলে তার এই ভ্যালুটা এখানে দেখা যেত। তা এরপরে যে কাউন্টটা, এটা আপনারা সবাই জানেন। কাউন্ট মানে কি, এইখানে টোটাল কতটি নাম্বার আছে সেটা বের হয়ে গেল কাউন্টের মাধ্যমে। আর এখানে যদি কাউন্ট এ হতো তাও বের হতো, এইটুকুতে তাও বের হতো। এই কাউন্টে মানে হচ্ছে এখানে নাম্বারও আসতে পারবে, টেক্সটও আসতে পারবে। তো এখন আমরা সামের যে ফর্মুলাটা দেখেছিলাম সেটাই আবার একটু দেখি, এই উপরটায় দেখব। সোহান নামের ব্যক্তি ঢাকা এরিয়ায় তার সম্পর্কিত তথ্য বের করব। আমি উপরটায় আর কি নাম এরিয়া লিখে নিয়ে সেভাবে রাখছি, এই নাম এরিয়া সেই অনুযায়ী এখান তার রেজাল্ট চাচ্ছি। তো এখানে কি সোহান হবে তাহলে নাকি? এবার একটু করি সাম ইফস ব্র্যাকেট ওপেন, ওই একইভাবে সাম রেঞ্জ এইটা। আচ্ছা, এটা আপনারাই বলেন কিভাবে করব। সাম বলেন, আপনি বলেন। সাম ইফস সাম ফার্স্ট ইফস, ব্র্যাকেট হ্যাঁ সাম রেঞ্জ হচ্ছে টোটাল। এটা, হ্যাঁ, হ্যাঁ সাম রেঞ্জ দিলাম, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া। কমা দিতে হবে, হ্যাঁ, কমার কমা। পরে এখানে লেখাই দেখা হ্যাঁ, যাচ্ছে, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 মানে হচ্ছে নামের তালিকা। দিলাম। তারপর ক্রাইটেরিয়া 1 যে নাম দিয়ে আমরা করব যে নাম, সোহান। এই নামটা, হ্যাঁ, হ্যাঁ। তারপর কমা। তারপর তারপর হচ্ছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এরিয়া। এরিয়া, তারপর তারপর এরিয়া যে সোহানের এরিয়া কোনটা স্যার? এখান থেকে ঢাকা এইটার কত নাম কি সেই নামটা লিখে দিলেই তো হবে, D2, স্যার D2। D2 ব্র্যাকেট ক্লোজ। তাই তো সবাই কি ঠিক আছি না? বসেন, ঠিকই আছে, কিন্তু রেজাল্ট জিরো কেন? হ্যাঁ, সোহান না, এটা এই সোহান তো ঢাকা এরিয়ায় আছে,
হ্যাঁ আচ্ছা দেখেন একটু, সবই তো ঠিক আছে। D12 এইটা D12 দিবে দেখবেন ছাত্র ওখানে D12, আচ্ছা দিলাম D12, তাতেও তো হলো না। হবে তো D12 কেন হবে বলেন একটু? D2 হবে না, আমি এরিয়াটা এইটা হিসেবে সেট করতেছি না। অথবা এখানে ঢাকা লিখে দিতে পারি, জাস্ট ঢাকা লিখেও দিতে পারি। ঢাকা যদি লিখে দেই তাহলে হওয়ার কথা, কিন্তু 0 হলো কেন? এইখানে আমরা যে সোহান নামটা নিয়েছি, এইখানে আমরা যে সোহান নামটা দেখতেছি, দুইটার ভিতরে পার্থক্য আছে। এখন এখন ওর জায়গা থেকে এখানে নামটা যেভাবে লিখেছি এক্স্যাক্টলি এইখানেও সেই নামটা থাকতে হবে। এইখানে এই নামটা আর এই নামটার ভিতরে হয়তো আমরা এই মুহূর্তে দেখতেছি কোনো পার্থক্য নেই, কিন্তু পার্থক্য কতটুকু এটা বোঝার জন্য আমরা নতুন একটা ফর্মুলার মাধ্যমে দেখব। লেন্থ কথার অর্থ কি জানি? দৈর্ঘ্য বা দূরত্ব, তাই না? লেন্থ ফুল লেখাটা কি, উচ্চারণটা LEANTH এরকম কিছু, তাই নাকি? LEANTH, এটা না, এটা হবে না। ওই যেমন ম্যাক্সিমামের ক্ষেত্রে ম্যাক্সিমাম ফুল কথা লিখেছি না, ম্যাক্সিমামের ফর্মুলা হচ্ছে ম্যাক্স, মিনিমামের ফর্মুলা হচ্ছে মিন। তো লেন্থ বের করার ফর্মুলাটা হচ্ছে লেন, LEN ব্র্যাকেট ওপেন। লেনের পরে কি বললো? টেক্স হতে পারে এইটা, হতে পারে এইটা, যেটাই যে কোনো একটা টেক্স হতে পারে, অথবা এখানে না হয়ে আমি নিজে লিখেও দিতে পারি, তাই নাকি? এক্ষেত্রে রেজাল্ট দিবে কত? 5। এই 5 মানে হচ্ছে এই ঢাকা লেখাটার মধ্যে কয়টি ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে। ক্যারেক্টার বুঝি? আচ্ছা, এই ঢাকা লেখার ভিতরে কয়টা ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে। এখানে যদি ঢাকা না লিখে আমার নাম লিখতাম তাহলে আমার নামে কয়টা ক্যারেক্টার সেটাও এখানে পাওয়া যেত। তো আমার নামে এই যে 12টা ক্যারেক্টার দেখাচ্ছে, একটু আপনারা ম্যানুয়ালি ক্যালকুলেশন করেন তো আমার নামে কি আসলে, আমি একটু আমার নামটাও নিচে লিখে দেই, আমার নামে কি 12টা ক্যারেক্টার আছে? 11টা আছে এটা মনে হচ্ছে। 11টা যদি থাকে ওই স্পেসও একটা ক্যারেক্টার, কারণ স্পেসটাও আপনাদের না প্রত্যেকটা জায়গায় স্পেসটাকেও একটা ক্যারেক্টার ধরতে হবে। তো আমার নাম এখানে দেখতেছি আমি টোটাল 11টা ওয়ার্ড আছে, মানে 11টা বর্ণ আছে, কিন্তু দেখা যাচ্ছে বলতেছে যে 12টা টোটাল আছে, এটা বলতেছে, তাই নাকি? তো আমরা একটু লেন বের করব দুইটা জিনিসের। প্রথম লেন বের করব হচ্ছে এই সোহানটার কত হলো লেন্থ, 6। আবার একটু লেন বের করব এটার, দুইটা কি এক হলো? তো আমরা যদিও এটা চেক করতে পারতাম অন্যভাবে, কিন্তু তারপরে আমরা এটা বের করলাম, এই জন্য লেন ফর্মুলাটাও আমাদের শেখা হয়ে গেল। আমাদের লেন ফর্মুলাটা লাগবে। লেন ফর্মুলার কাজ বুঝতে পারছি? লেন ফর্মুলার কাজ হচ্ছে কোনো একটা লেখালেখির ভিতরে টোটাল কয়টা ক্যারেক্টার আছে সেটা দেয়া। যদি এটা ক্লিক করি এটার লেন দিবে, এখানে 5টা ডিজিট আছে, তাই নাকি? কয়টা ডিজিট আছে সে সেইটাই দিবে। এইখানে যদি আমি আমার মতো করে কিছু লিখি, যেমন খুশি তেমন লিখে এন্টার দেই, টোটাল কয়টা ডিজিট আছে আমার বের হয়ে গেছে। তা আমরা লেন ফর্মুলার কাজটা বুঝতে পারছি সবাই? আচ্ছা, লেন ফর্মুলা যদি বুঝতে পারি আমাদের আরেকবার, আচ্ছা লেন কথার অর্থ তো আমরা আগে এই জন্য শিখেছি, লেন কথার অর্থ হচ্ছে দৈর্ঘ্য অথবা দূরত্ব। তো আমরা আমাদের ক্যারেক্টারের তো দূরত্ব হবে না, ক্যারেক্টারের তো দৈর্ঘ্য হবে না, ক্যারেক্টারের কয়টা ডিজিট আছে এটা হবে।
হয়তো সেখানে 5টা ডিজিট, কারো নামে 6টা ডিজিট, কারো নামে 10টা ডিজিট, কারো 30টা ডিজিটেরও নাম আছে। তো যে কয়টা ডিজিট থাকুক, আমি জানতে চাই কয়টা ডিজিট আছে। এটা জানার জন্য আমি লেন ফর্মুলা ব্যবহার করতে পারি। অথবা কিছু কিছু জায়গায় সিমে নাম্বার সেভ করেন না অনেকে? সিমে নাম্বার সেভ করলে কয়টা ডিজিট দিয়ে সেভ করা যায় জানেন? বেশি কি লিখতে পারেন? 12টা ডিজিট লেখা যায়, 12টা ডিজিটের বেশি লেখা যায় না। কিন্তু যখন ফোনে নাম্বার সেভ করেন তখন একাধিক লেখা যায়। তো এই যে লেখা যায় না, এখানেও একটা কন্ডিশন দেওয়া আছে, এই লেন ফর্মুলার কন্ডিশন। লেন মানে হচ্ছে আমাদের এখানে টোটাল কয়টা ডিজিট আছে সেটা বের করে দিবে। তো আমি কোনো একটা জায়গার লেন্থ যদি বের করতে চাই, জাস্ট লেন নামের ফর্মুলাটাকে কল করে ব্র্যাকেট ওপেন করলেই আমার লেন নামের ফর্মুলার সিনট্যাক্স শুরু হবে। তো লেন নামের ফর্মুলার সিনট্যাক্স যদি শুরু হয়, সেখানে দেখা যাচ্ছে লেন ব্র্যাকেট ওপেন টেক্স হিসেবে হতে পারে কোনো নাম্বার, কোনো টেক্স, যা কিছু হোক। টেক্স বলতে বোঝাবে যে কোনো কিছুকে। তো আমি যদি এটার জানতে চাই, এটার লেন্থ কত দেখাবে? এখন 3 দেখাবে। একটা ডটকেও ক্যারেক্টার হিসেবে ধরা হচ্ছে। মানে মোট কথা হচ্ছে, আমরা যা কিছু হোক, একটা স্পেস দেই, একটা এন্টার দেই, একটা ডট দেই, একটা কমা দেই, সব এক একটা ক্যারেক্টার। তো আমরা এটার লেন্থ পেলাম। আমরা যদি অন্য আরেকটা জায়গায় যাই, অন্য আরেকটা জিনিসের লেন্থ চাই, এই নরসিংদী লেখাটার লেন্থ চাই, ওই নারায়ণগঞ্জ লিখে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলে নারায়ণগঞ্জের মধ্যে টোটাল 11টা ডিজিট ব্যবহার করা হয়েছে। এটা আমরা লেন ফর্মুলার মাধ্যমে পাই। লেন ফর্মুলা বুঝতে পারছি যে এইখানে যে সোহান ছিল আর এই সোহান এর ভিতরে অমিল আছে, যে কারণে একই নাম না ধরার কারণে ফলাফল 0। যদি একই নাম থাকতো, একই রকম থাকতো, কোনো পার্থক্য না থাকতো, তাহলে এখানে তার রেজাল্ট আসতো। আমরা একটু দেখি কি মিস আছে। এখানে যে কয়টা আছে সব ঠিকঠাক আছে, একেবারে সুন্দর মতো আছে নামটা, তাই নাকি? কিন্তু এইখানে যদি দেখি, তাহলে এই নামের পরে একটা স্পেলিং বেশি দেখাচ্ছে কি? একটু জুম দিয়ে দেখাই, তাহলে দেখতে পারবেন হয়তো। এই যে একটা স্পেস দেখা যাচ্ছে বেশি, ওই স্পেসটার কারণে আমার ওইখানে রেজাল্টটা সঠিক আসেনি। স্পেসটা যদি কেটে এন্টার দেই, দেখেন আমাদের এখানে রেজাল্টটা দেখা যাচ্ছে। তো আমরা যখন কাজ করব, আমাদের একটা স্পেস কম, একটা স্পেস বেশি, একটা কমা কম কমা বেশি এমন যদি হয়, আর আমরা যদি সেই রকম কোনো জায়গাকে এখানে ফর্মুলার ভিতরে নিয়ে আসি, তাহলে কি আমাদের অ্যান্সার কি কখনো মিলাইতে পারবো? এরপরে যেমন ধরি, আমি আবার ফুল নেমটা লিখলাম, আমার নামে যদি থাকে, আমার নামে করা নাই। আচ্ছা, এই যে নাম কয়টা আছে, এখানে কিছু নামের তালিকা আছে, যেখানে তাদের নামে 2-3টা স্পেস ব্যবহার হয়েছে, তাই নাকি? যেটা দেখছিলাম এইখানে যে নামটা, আচ্ছা, যে এখান তো কিছু নাম চেঞ্জ করে এনেছি। এই যে নামের স্পেলিং বেশি কম হতে পারে না? একটা বেশি দিলাম, একটু বেশি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এটা কি করলাম, ম্যানুয়ালি একটু ভুল করে দিলাম। যদিও ম্যানুয়ালি আমরা ভুল করব না, আমাদের লেখালেখির ভিতরে অনেক সময় ভুল হতে পারে। যেমন আপনি এই আপনারাই যে কাজ করেন, দেখা যায় যে কেউ একটা নাম লেখার পরে, সম্পূর্ণ লেখার পরে একটা স্পেস দিয়ে পরের নামে চলে আসেন, তাই নাকি? এইটা দুইটা একটু বেশি স্পেস দিয়ে অন্য কাজ শুরু করে দেন। এই নাম লিখতেছেন, একটা স্পেস বেশি দিলেন, অথবা 2টা স্পেস দিয়ে অন্য কাজ করলেন। তো এই অবস্থায় এই ফাইলটা থেকে যদি আমরা কোনো একটা রেজাল্ট চাই, যেমন এই সাকিব আল হাসান অথবা নাহিদ হাসান অথবা রিফাত ইসলাম,
আমরা এইরকম কোন একটা রেজাল্ট চাচ্ছি, আমরা কি করব, ফর্মুলার ভিতরে যদি এই লেখাগুলো না থাকে সরাসরি কোনো নাম লিখে ব্যবহার করি, তাহলে কি সাম ইফ দিয়ে শুরু করব। সাম রেঞ্জ হিসাবে সাম রেঞ্জটাকে সিলেক্ট করে দিলাম, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ হিসাবে ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করে দিলাম, কমা ক্রাইটেরিয়া 1 হিসাবে আমি একটা নাম লিখে দিচ্ছি, নামটা হচ্ছে ধরেন রিফাত ইসলাম, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ হিসাবে দিলাম দ্বিতীয়টা, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ হিসাবে লিখে দিলাম গাজীপুর। আমরা বের করেছি রিফাত ইসলাম গাজীপুর, এই একটা রিফাত ইসলাম আছে, যদিও গাজীপুরে নাই, আমরা প্রয়োজন এটাকে গাজীপুর করে দেই, গাজীপুর করে দিলাম। এদিকেও সবকিছু ঠিকঠাক মনে করতেছি, তারপরও আসতেছে না, কারণ আমরা এই যে রিফাত ইসলাম লিখেছি, এই রিফাত ইসলাম আর এই রিফাত ইসলাম আরেকজন, একজন না। এক্সেল এখানে দেখতেছে আরেকজন, কিন্তু আমি দেখতেছি যে এখানে তো একজন ব্যক্তি, এই তারপরও আসলো না কেন? না আসার কারণ বুঝতে পারছে যে আমাদের এই লেখালেখির ভিতরে অনেক কিছু বেশি থাকতে পারে, কম থাকতে পারে, কম থাকে না, সাধারণত স্পেসগুলো বেশি থাকে। তো এই স্পেসগুলো যদি বেশি থাকে, এই স্পেসগুলো আমাদের রিমুভ করতে হবে। তো এখন এই ডাটা সেটের ভিতরে প্রত্যেকটা স্পেসে 3, 4, 5টা স্পেস করে আছে, কোনটা কয়টা আছে আমরা জানি না। যেমন রিফাত ইসলামে এই মুহূর্তে মনে করতে পারি যে সবই ঠিক আছে, কোনো তো স্পেস নাই, কারণ এর স্পেসটা শেষে আছে। নাহিদ হাসানের এইখানে 3, 4টা স্পেস বেশি আছে, তাই নাকি? তো এই স্পেসগুলো আমাদের দূর করার প্রয়োজন আছে না? এই স্পেসগুলো ম্যানুয়ালি দূর করতে গেলে আমাদের অনেক সময় লাগবে কিনা? অনেক সময় লাগবে। তো আমাদের অনেক অপ্রয়োজনীয় স্পেস আছে, এটা তো বুঝতেছি। তো এই লেখালেখির অপ্রয়োজনীয় স্পেস রিমুভ করার জন্য আমরা একটা ফর্মুলার মাধ্যমে করতে পারি, মানে একটু অগোছালো থেকে গুছাতে পারি, তাই নাকি? এটা তো অগোছালো আছে। তো এখন আমি একটু উদাহরণ দিলে মানে উদাহরণ দিয়ে বুঝালে আপনাদের মনে একটু ভালো থাকতে পারে, যে কারণে আমি একটু উদাহরণ দিচ্ছি। উদাহরণগুলো হচ্ছে এরকমের, ট্রিমার চিনেন? ট্রিমার কি করে? ট্রিমার দিয়ে চুলদাড়ি কাটে, মানে একটা মানুষ অগোছালো থাকলেও ক্লিন হয়, তাই নাকি? ট্রিমার দিয়ে ক্লিন হয় না? তো আমাদের এই ডাটাটাকেও ট্রিম করতে হবে, ঠিক আছে? ক্লিন করতে হবে। এখানে ক্লিন নাই, মানে অপ্রয়োজনীয় কিছু স্পেস আছে, অপ্রয়োজনীয়। যেমন আমাদের চুলদাড়ি যখন অপ্রয়োজনীয় হয়, একটু বেশি হয়, সেটাই তো অপ্রয়োজনীয়, তখন আমরা সেটাকে ক্লিন করি, তাই নাকি? তেমনি আমাদের এই ডাটাটাকেও ক্লিন করতে হবে। তো ক্লিন করার জন্য আমরা ট্রিম ফর্মুলা ব্যবহার করতে পারি। ট্রিম, ট্রিম ফর্মুলা। তো এটা আমরা কিভাবে কল করব? ইকুয়াল TRIM, ট্রিম ব্র্যাকেট ওপেন। ট্রিম দেওয়ার পরে লেখা আসে টেক্সট। আমরা যে কোনো একটা টেক্সট দিয়ে আগে দেখি, সাকিব আল হাসান ব্র্যাকেট। আচ্ছা, ট্রিম করার আগে একটু এটা লেন্থ কত এটা দেখে নেই। লেন ব্র্যাকেট ওপেন, এই সাকিব আল হাসানের লেন্থ কত আমরা দেখতে পাচ্ছি, 20টা লেন্থ, মানে 20টা ডিজিট। এবার আমি, এটা হচ্ছে লেন দেখলাম, এবার আমি ট্রিম করব। ট্রিমের জন্য ট্রিম ফর্মুলা ব্র্যাকেট ওপেন, এই সাকিব আল হাসানের এটাকে ট্রিম করে এভাবে আসলো। এই ট্রিম করার পরে যেটা হলো, এটার একটু লেন দেখি। মানে একই জিনিস, এটা ট্রিম করলাম আর এটা ট্রিম করার আগে। ট্রিম করার আগে 20টা ডিজিট দেখাচ্ছে, ট্রিম করার পরে 15টা ডিজিট দেখাচ্ছে, তার মানে এখানে 5টা ডিজিট বেশি আছে, এইখান থেকে 5টা ডিজিট কমাতে হবে। আমরা যদি ম্যানুয়ালি এভাবে কমিয়ে দেই, হয়তো একটা কমছে, আরো কমালে 2টা 3টা 4টা 5টা, আমাদের সব কটা কি কমছে? এবার 15টা হয়েছে। তো এবার কি ঠিকঠাক আছে?
তো ঠিকঠাক যদি থাকেও এই যে অপ্রয়োজনীয় স্পেস, এটা রিমুভ করার জন্য আমরা ট্রিম ফর্মুলা ব্যবহার করতে পারি। তো আমরা ট্রিম ফর্মুলার ব্যবহারটা একটু ভালো করে আবার দেখি। তো ট্রিম ফর্মুলা তো এই শুধু সাকিবের এইটাই করব না, করব তো বাকিগুলোতেও, তাই না? আমরা এই জায়গাটায় ইকুয়াল ট্রিম লিখলাম, ব্র্যাকেট ওপেন দিলাম, এই সেলটাকে কল করে ব্র্যাকেট ক্লোজ দিলাম। এই নামটার ট্রিম হয়ে গেল। ট্রিম হয়ে যে কয়টা ডিজিট থাকুক এখানে সেভাবে আছে। নিচেরটায় ক্লিক করলে নিচেরটা কি ট্রিম হয়ে গেল? নিচেরটায় ডিজিট কিন্তু অনেক বেশি ছিল, এখানে কি একটা স্পেস দেখাচ্ছে, বেশি কি দেখাচ্ছে এখানে? একটু জুম দিয়ে কাছাকাছি নিয়ে দেখাই, হাইট করে। এই জায়গাটায় যে স্পেসটা ছিল এখানে কি স্পেসটা আছে? না। এটাকে যখন নিচে নিচে নিব সবার জন্য কি রেজাল্টটা দেখাচ্ছে? এই যে নিচে নিচে নিলে তার পরেরটা দেখায়। এটা কিভাবে দেখায় জানি আমরা? রিলেটিভ রেফারেন্সের মাধ্যমে। তো আমরা নিচ পর্যন্ত নিয়ে আসলাম, এই জায়গাটা যাই দেখাক এখানে কি সঠিকভাবে দেখাচ্ছে? তো অপ্রয়োজনীয় স্পেস আছে এইখানে। যদি অপ্রয়োজনীয় স্পেস অনেকগুলোও থাকে তাও এখানে কি সঠিকটা আছে? এইখানে কায়মের পরে অপ্রয়োজনীয় স্পেস অনেকগুলো আছে, কিন্তু এখানে এমনই আছে। তো এটা এই মুহূর্তে কিভাবে আছে? এটা আছে ফর্মুলা হিসেবে। ট্রিম আছে ফর্মুলা হিসেবে আছে, কিন্তু ফর্মুলাটাকে এন্টার করার পরে আমরা দেখতে পাচ্ছি একটা ভ্যালু। এই যা দেখতে পাচ্ছি এটা একটা ভ্যালু, টেক্সট ভ্যালু। কিন্তু নর্মালি আছে কি ফর্মুলা? আমরা যদি এইটাকে কপি করে অন্য কোথাও নিতে চাই, জাস্ট কপি করে এখানে নিয়ে আসলাম, এখানে এমন দেখাচ্ছে কেন? অথবা আবার দেখি এইটুকু কপি করে এইখানে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এখানে আসার কথা ছিল না, কিন্তু এখানে তো আসলো না। এখানে ফর্মুলা আসলো কিন্তু ফর্মুলার মধ্যে কোনো ভ্যালু নাই, যে কারণে এমন আসলো। ফর্মুলা আছে এখানে, ফর্মুলা আছে বিধায় মানে বোঝা যাচ্ছে যে এই যে ফর্মুলা বারে ফর্মুলাটা দেখা যায়, ফর্মুলা ডাবল ক্লিক করলে দেখা যায়, কিন্তু ভ্যালু কি জিরো এই মুহূর্তে। তো আমরা এই লেখাটুকু কপি করে কোথাও নিতে গেলে এই কপি করলাম, এইখানে দিয়ে দিলাম, এখানে হয়তো অন্য কিছু চলে আসছে, কারণ এখানে আসছে আমাদের এই জায়গাটা কি আসছে? এই জায়গাটা আসছে এই ঘরের তথ্য। কারণ আমরা জানি এইটাকে কপি করলে এবং পেস্ট করলে সেই অনুযায়ী এইটা এই মুহূর্তে আছে C5, সি এর পরেরটা হচ্ছে ডি, তারপরেরটা হচ্ছে ই, তারপরটা এফ, এখানে F5 হবে, এই যে F5 হয়ে গেছে। আমরা নর্মালি এইটাকে কপি করেও যদি এইখানে আনি তাহলে এই অনুযায়ী E5 হয়ে গেছে। কারণ এটা যদি এরকম টেনে নিতাম তাহলে যা হতো, আর কপি করে নিয়েছি তাতে ওই একই বিষয় হবে। এই লেখাটা কপি হয়ে যাচ্ছে না, যাচ্ছে কি এর ফর্মুলাটা যাচ্ছে, লেখাটা যাচ্ছে না। তো আপনারা যদি মনে করেন আমি নাহিদকে কপি করলাম, নাহিদকে কপি করে এইখানে আনলাম, এখানে তো নাহিদ হওয়ার কথা ছিল, নাহিদ তো হলো না, কারণ এই জায়গাটাই ছিল C5, আপনি C5 কপি করেছেন, যত দূরে সেই অনুযায়ী নেবেন সেই অনুযায়ী ওই D5 E5 ওভাবে হয়ে যাবে। যদি আপনি এই C5 কপি করে অনেক দূরে নিয়ে আসেন এইখানে, সেই অনুযায়ী এখানে যে ভ্যালুটা AS5 হয় সেই AS5 হয়ে গেছে, মানে রিলেটিভ রেফারেন্সের মাধ্যমে এটা হয়েছে। তো আমরা এই লেখাটুকু ট্রিম করলাম এই লেখা থেকে, তাই নাকি? ট্রিম করলাম, কিন্তু ট্রিম করার পরে যদি আমরা মনে করি যে ঠিক আছে ট্রিম করেছি, কপি করে এইখানে এখন দিয়ে দিতে পারি না? যে আমার ট্রিম করা হয়ে গেছে, ট্রিম করার পর তো ডাটাটা রেডি, আমার আগের তথ্য বাদ দিয়ে ট্রিম করা তথ্যটা দিয়ে দেই এখানে। আমি ট্রিম করা তথ্যটা দিয়ে দিলাম কিন্তু এরকম দেখাচ্ছে, কারণ একটা জিনিস দেখেন এইখানে হচ্ছে C5 এর এইটাই যদি কপি করে এইখানে নিয়ে আসেন তাহলে C4 হয়ে যাবে। এই যে C4 সরি B5 এর
এটাই কপি করে যদি এইখানে আনেন তাহলে A5 হবে। এইখানে আনলে কি কোনো কিছু হওয়ার কথা ছিল? এর আগে কিছু আছে? তো যে কারণে আমরা এই একই জিনিস কপি করে যখন এইখানে দিব তখন দেখাবে রেফারেন্স এরর। কারণ এইরকম নামের কোনো রেফারেন্স পাওয়া যাচ্ছে না, এরকম নামের কোনো রেফারেন্স নাই। তো বিষয় হলো আমরা দেখলাম যে কপি করলে রেফারেন্স এরর হয়, তার মানে কি আমরা কপি করব না? কাট যদি করি তাহলেও তো একই অবস্থা হয়। কাট করেছি, ওই C5 সহ চলে আসছে এখানে। যদি এইখানে কাট না করে এইটার উপর করতাম কাট, তাহলে কাট করলে ওইটা সহ চলে আসে, কিন্তু ফর্মুলা সহ আসে। আমাদের ফর্মুলা আসলে হবে না, আমরা কাট করি বা কপি করি, আমরা পেস্টটা করব আমাদের মতো করে। পেস্ট করাটা হচ্ছে মূল বিষয়। আমরা পেস্ট স্পেশাল দেখেছিলাম একটু একটু। আমরা এখান থেকে ফর্মুলা পেস্ট করব না, এই জায়গাটুকুকে কপি করে এটার ভ্যালু পেস্ট করব এখানে। আমরা নর্মালি যদি পেস্ট করি তাহলে ফর্মুলা পেস্ট হয়, নর্মালি পেস্ট করলে ফর্মুলা পেস্ট হয়, কিন্তু আমরা নর্মালি পেস্ট করব না, আমরা করব ভ্যালু পেস্ট। ভ্যালু পেস্টটা কিভাবে করে? রাইট ক্লিক করে এই পেস্ট, এই দ্বিতীয়টা ভ্যালু পেস্ট, তারপরেরটা হচ্ছে ফর্মুলা পেস্ট, তারপরেরটা ট্রান্সপোজ, এরকম কয়েকটা অপশন আছে। আমরা পেস্ট স্পেশালের অল্প কয়েকটা জিনিস দেখেছিলাম, তো এটা আরও দেখব। যদি এই পেস্ট স্পেশালে ক্লিক করি তাহলেও পেস্ট করা যাবে, অথবা এই অ্যারো সাইনে ক্লিক করে এই সাইন দেখেও ক্লিক করতে পারবো। তো আমরা সাইন ধরি, আমরা সাইন চিনি না, এমন হতে পারে না? তা আমি এই সম্পূর্ণ লেখাটাকে কপি করলাম, এই জায়গাটায় এসে রাইট ক্লিক করে পেস্ট স্পেশাল ক্লিক করলাম। পেস্ট স্পেশালের ডায়ালগ বক্স আসছে, তাই নাকি? এখানে কি কি আছে? অল এবং অপারেটর নান, এই দুইটা সিলেক্ট আছে। তো এই মুহূর্তে আমার এই দুইটা বাদ দিয়ে আমাদের এই ভ্যালুটাকে ট্রিক দিয়ে ওকে ক্লিক করতে হবে। যদি আমরা এটা করি তাহলেই আমাদের ভ্যালু পেস্ট হয়ে যাবে। এবার কি আমাদের ভ্যালু পেস্ট হয়ে গেছে? স্পেসগুলো দূর হয়ে গেছে, স্পেস দূর হয়ে গেছে। এই জায়গায় কি অলরেডি রেজাল্ট চলে আসছে, আসছে কি না? আমি এটা ডিলিট করে দেই। তো আবার একটু দেখি, আমরা কার নাম দেখছিলাম? রিফাত। আমি এবার একটু রিফাত নামে সহ অন্যান্য অনেক নামে একাধিক স্পেস দিয়ে দিলাম। তো আমরা এই মুহূর্তে এটাকে ট্রিম ডাটা আবার করতে হবে, তাই নাকি? ট্রিম ডাটা যদি করতে হয়, আমাদের কাছে কোনো অ্যাডিন্স নাই। অ্যাডিন্স নিয়ে একবার কথা হয়েছিল, মনে আছে? অ্যাডিন্স মানে কি? অ্যাডিন্স এটা আমাদের কারো কম্পিউটারে অ্যাডিন্স নাই। অ্যাডিন্স হচ্ছে এক্সেলকে আরও হেল্পফুল করে এমন একটা ট্রিক্স। তো আমাদের সেই ট্রিক্স নিয়ে একটা ফাইল থাকে, যে ফাইলটাকে এক্সেলের ভিতরে অ্যাড করতে হয়, তাহলে সেই অ্যাডেন্সগুলো অ্যাড হলে এক্সেলটাকে আরও পাওয়ারফুল করা যায়। তো যদি আরও পাওয়ারফুল করা যায় তাহলে সেটা তো আমরা ব্যবহার করলে একটু ভালো হবে, তাই নাকি? তো আমার কাছে অ্যাডেন্সটা আছে, আমি যে কারণে ব্যবহার করতে পারি। যেমন একাধিক স্পেস আছে, আমরা ট্রিম ফর্মুলা দিয়ে এখানে লিখে সেটাকে আবার কপি করে এখানে এসে ভ্যালু পেস্ট করতে হচ্ছে, তাই নাকি? তো এবার একটু করি, দেখেন। এই সম্পূর্ণ জাস্ট সিলেক্ট করলাম, আমরা এই কুইক অ্যাক্সেস টুলবারের সবার উপরে দেখা যাচ্ছে একটা ট্রিম ডাটা, দেখা যায় কিনা? এই যে ট্রিম ডাটা, এটার উপর নিলে লেখাটা উঠে ট্রিম ডাটা। তো আমি কি কর, এই ওটা কোনো কারোটায় থাকবে না, এই যতটুকু জায়গা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট ট্রিম ডাটা একটা ক্লিক করলাম, আমার এই একই জায়গায় ট্রিম হয়ে গেল ডাটাটা। তো এরকম আরো অনেক অ্যাডিন্স আছে, যে অ্যাডিন্সগুলো আমাদের খুবই হেল্প করে। তো এখন আমরা আর একটা ফর্মুলা দেখব। আমরা ওয়ার্ডে যখন কাজ করেছি, এই ওয়ার্ডে যখন কাজ করেছি তখন ছোট হাত বড় হাত করার জন্য
এই পার্টটা ব্যবহার করেছি না? চেঞ্জ কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড বা সেন্টেন্স কেস, এই কয়টা তো ব্যবহার করেছি নাকি? এক্সেলে কি আমরা এটা ব্যবহার করতে পারি? এক্সেলে কি এটা আছে? নাই। কিন্তু আপনি মনে করেন কোনো একটা লেখালেখি লিখলেন যেটা প্রত্যেকটা অক্ষর বড় হাতের হবে, কিন্তু আপনি লিখছেন এভাবে। তো এই মুহূর্তে যেমন ধরেন এই শাওন ইসলাম, এটাকে যদি বড় হাত করতে যাই তাহলে আমাদের কি প্রত্যেকটা কেটে, যেমন প্রত্যেকটা কেটে বড় হাত লিখে SH WON SHWON ইসলাম এভাবে লিখতে হতো, তাই নাকি? অথবা কোনো একজনে চাচ্ছি ছোট হাত, তাহলে সবগুলোকে ছোট হাত করতে হতো, তাই তো নাকি? আবার এখানে ইউটা জাস্ট এভাবে লিখেছি, এখানে এভাবে লিখেছি। তো এখন আমরা চাচ্ছি এই মুহূর্তে এই লেখাগুলোকে হয় সব ছোট হাতের করতে, না হয় সব বড় হাতের করতে, না হয় প্রথম অক্ষর বড় হাত বাকিগুলো ছোট হাতের করতে। এমন তিনটা বিষয় আমরা সাধারণত করে থাকি, তিনটাই আমাদের এনার। তো তিনটাই যদি করি তাহলে একটা হচ্ছে লোয়ার, একটা হচ্ছে আপার, এটা তো আমরা জানি, লোয়ার, একটা হচ্ছে আপার, একটা হচ্ছে সেন্টেন্স কেস, যেটা ওটাকে বলা যায় প্রপার। সেন্টেন্স কেসটাই তো প্রপারলি আমরা ব্যবহার করি, ওটাকেই প্রপার বলা হয় না? প্রপার কথার অর্থ জানি না, মানে যথাযথ। আমরা সেন্টেন্স কেসটাই তো সবসময় ব্যবহার করি, যথাযথ বলতে সেন্টেন্স কেসটাকে বোঝায়। এই তিনটা যে ফর্মুলা, এই তিনটা ফর্মুলা আমাদের এই তিনটা ফর্মুলার নামেই আছে। লোয়ারটা যদি আমরা দেখি, জাস্ট LOWER ব্র্যাকেট ওপেন, টেক্সট, কোন টেক্সটটা দিলাম এই টেক্সটটাই আমরা নিচ্ছি, ধরি টেক্সট নিলাম, লোয়ার দেখা যাচ্ছে। আপার যদি দেখি, আপার ব্র্যাকেট ওপেন, এই টেক্সটটাই নিলাম, আপার দেখা যাচ্ছে। যদি প্রপার নেই, প্রপার ব্র্যাকেট ওপেন, এইটাই নিলাম, প্রপারটা দেখা যাচ্ছে। এটা একটু নিচে নিচে নেই, তাহলে সুবিধা হবে, সবগুলোকে করব। আমি এটুকু হাইড করে কাছাকাছি নিয়ে এসে দেখাই। তো এটা লোয়ার করলাম, লোয়ার দিয়ে কি হলো, এই লেখাটাকে লোয়ার হিসাবে দেখালো। আমি এটাকে নিচে নিচে নিয়ে আসলাম, প্রত্যেকটা নামকে সে লোয়ার দেখালো, এখানে বড় হাত থাকলেও এটাকে লোয়ার হিসাবে সে দেখিয়ে দিল নাকি? এরপরে আপার, আমার যদি বড় হাত ছোট হাত থাকে তাও প্রত্যেকটা জায়গায় এখানে যেমনই থাকুক, শাওনের ওটা ছোট হাত দিলেন, এটা এমটা ছোট হাত দিলেন, এমন থাকলেও সে প্রপার হিসেবে, মানে যেভাবে হওয়া উচিত সেভাবেই হচ্ছে নাকি? হচ্ছে কি না? এরপরে প্রপার যেটা যেমনই থাকুক আমাদের প্রপারই আছে। আমরা জানি কি যে কর্নারে এসে ডাবল ক্লিক করলে হয়ে যায়, তাই নাকি? এটাও হয়েছে, এটাও হয়তো হয়েছে, কিন্তু এটা ডাবল ক্লিক করে হচ্ছে না, কারণ এই এত দূর থেকে গ্যাপ থাকার কারণে, রিলেটিভ রেফারেন্সের কারণে এটা পায় না, এই কারণে এটা টেনে আমরা নিয়ে যাচ্ছি। তো আমাদের লেখালেখির ভিতরে যেমনই থাকুক আমরা কিন্তু লোয়ার, প্রপার, আপার করতে পারলাম নাকি? তো এখন এটাকে যদি আবার ওইখানে পেস্ট করি ওই একইভাবে, তাহলে কিন্তু রেফারেন্স এরর দেখাবে। তো আমাদের কি করতে হবে, সম্পূর্ণটা কপি করে, যেটা করতে চাই আর কি, যদি প্রপারটা করতে চাই প্রপারটা কপি করে এখানে রাইট ক্লিক করে ভ্যালু পেস্ট করে দিলাম, আমাদের ভ্যালু পেস্ট হয়ে গেল, তাই নাকি? আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিলাম,
আমরা এই আপার লোয়ার প্রপার তিনটে বুঝতে পারছি তো। আপারের কাজ আপার, লোয়ারের কাজ লোয়ার, প্রপারের কাজ প্রপার। এটা আমরা আগেও শিখেছি আপার লোয়ার প্রপারের কাজ। তো এখানে ফর্মুলার মাধ্যমে দেখলাম। তো এখন ধরেন আপনি একটা কাজ করতেছেন, যে কাজের ভিতরে আপনাকে যে ফাইলটা দিল, সে ফাইলটা সব ছোট হাতের ওয়ার্ড দিয়ে দিল, আপনার বড় হাত করা দরকার। আপনি কিভাবে করবেন? আপার দিয়ে আপনি ওই সেলটাকে কল করে যে ভ্যালুটা পাবেন সেটাকে কপি করে ভ্যালু পেস্ট করে দিলেই হয়ে গেল। এই যে ভ্যালু পেস্ট করে দিলে ভ্যালুটা টেক্সট আকারে দেখাচ্ছে নাকি? তো এটা তো এখানে এভাবে করলেন, কিন্তু আমার ক্ষেত্রে একটু দেখেন আমি কি করি। আমি এটা ডিলিট করে দিই। এই যে লেখাটা আছে সম্পূর্ণ সিলেক্ট করলাম, সব আপার হয়ে গেছে, সব প্রপার হয়ে গেছে, সব লোয়ার, সব আপার প্রপার লোয়ার হয়ে গেছে, আপার প্রপার লোয়ার। তো এই যেটা আমি করতেছি এটাও কি একটা অ্যারেঞ্জ। আমি কন্ট্রোল শিফট ইউ ক্লিক করেছি, আপার হয়ে গেছে, পি ক্লিক করেছি, প্রপার হয়ে গেছে, কন্ট্রোল শিফট আই ক্লিক করেছি, লোয়ার হয়ে গেছে। কিন্তু এটা আপনাদের হবে না, এটা হবে না, এটা লিখে লাভ নাই। আপনাদের কম্পিউটার কোনোটা অ্যাডেন্স নাই, যে অ্যাডেন্সগুলো আপনাদের নিতে হবে। যদি নেন তাহলে আপনাদের এটা হবে। আচ্ছা যাই হোক, আমরা 3-4টা ফর্মুলা আমরা শিখতে পেরেছি কিনা। আমি হয়তো এখানে শর্টকাট অ্যাড করে রেখেছি আমার কাজ যাতে দ্রুত হয় এজন্য। কিন্তু আপনি যে কম্পিউটারে কাজ করবেন, আপনার কাছে যে কম্পিউটারটা আসবে, সেখানে আপনি হয়তো এত শর্টকাট পাবেন না। এই শর্টকাটটা আপনার নিজে তৈরি করে নিতে হবে। যদি আপনি নিজে তৈরি করতে পারেন তাহলে আপনার কাজটা কি আরো সহজ হবে। যেমন আমি আপার করতে চাই এইগুলোকে সবগুলোকে, আমার আপার করতে গেলে কি অনেকটা সময় লাগবে না? আমি এভাবে আপার করে ফেলতে পারি, অথবা আপার ফর্মুলা কল করে করতে পারেন, তাই নাকি? কিন্তু কেউ কেউ আবার কি করে জানেন, আপার ফর্মুলা জানে না, অথবা প্রপার ফর্মুলা জানে না। কেউ কেউ করে হচ্ছে এই লেখাটা কপি করে সে নিয়ে যায়, কোথায় নেয়? ওয়ার্ডে। ওয়ার্ডের নিউ একটা ফাইল নেই, ওয়ার্ডে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে এটাকে সিলেক্ট করে এখান থেকে আপার করে, আপার করার পরে এটুকু আবার কপি করে এইখানে দিয়ে যায়। ঠিক আছে, যার কাছে যেটা ভালো মনে হয় সে সেভাবে করে। কিন্তু দ্রুত যেটা হয় আমরা সেটা করতে গেলেই আমরা কাজটা সহজভাবে করতে পারবো, মানে আমরা একটু তাড়াতাড়ি করতে পারবো, বুঝতে পারবো খুব সহজেই। মানে ছোট্ট একটা ফর্মুলা, আমরা কাউন্ট ফর্মুলা দিয়ে কি করেছি, কয়টা সংখ্যা এটা গণনা করছি, তাই নাকি? যেমন কাউন্ট এ বা কাউন্ট, কাউন্ট দিয়েই দেখি, কাউন্ট ব্র্যাকেট ওপেন করলাম, এইটুকু পরিমাণ সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিলাম, এক্ষেত্রে দেখালো 70টা। কোনো কয়েকটা ডিলিট করে দিলাম, 63টা দেখাচ্ছে। অথবা আরো ডিলিট করি। তো এই মুহূর্তে যে কয়টাই দেখাক, ব্ল্যাঙ্ক কয়টা আছে এটা আমি জানি না। জানি কি? আমি ব্ল্যাঙ্ক কয়টা এটা জানতে চাই। এখানে ব্ল্যাঙ্ক বলতে কি বোঝায়? ফাঁকা বা খালি আছে কয়টা। আমরা এইখানে কাউন্ট ব্ল্যাঙ্ক নামের একটি ফর্মুলা কল করলাম। কাউন্ট ব্ল্যাঙ্ক এরপরে আসলো কি রেঞ্জ। রেঞ্জ বলতে কতটুকু জায়গার মধ্যে খালি আছে কিনা মানে ওইটা দিব। কতটুকু জায়গা হবে? এইটুকু জায়গা, এইটুকু জায়গার ভিতরে খালি কয়টা এটা বের করার জন্য জাস্ট ক্লিক করলে 13টা দেখা যাচ্ছে। যদি আমি এটা বের না করতাম তাহলে কি এটা হঠাৎ করে বুঝতে পারতাম যে এখানে কয়টা? আমরা 70টা জানি যে 70টা আছে, যেখানে 57টা দেখাচ্ছে তার মানে 13টা হবে। কিন্তু আমার 70টাও জানি না, 13টাও জানি না, কিন্তু এখানে ব্ল্যাঙ্ক কয়টা জানতে চাই।
তখন আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক দিয়ে বের করতে পারবো। কাউন্ট ব্ল্যাঙ্ক ওই একইভাবে সম্পূর্ণ রেঞ্জটাকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ এন্টার। কাউন্ট ব্ল্যাঙ্কটার মাধ্যমে আমরা খালি কয়টা সেটা আমরা খুঁজে পেলাম সহজেই। তো কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফস এগুলো আমাদের ওই একই মতো সামের মতোই সবগুলোই প্রায় কাজ করে। সামের ক্ষেত্রে যোগফলটা দেখাবে, অ্যাভারেজের ক্ষেত্রে অ্যাভারেজটা দেখাবে, আর কাউন্টের ক্ষেত্রে মানে অ্যাভারেজের ক্ষেত্রে অ্যাভারেজ, কাউন্টের ক্ষেত্রে কাউন্ট দেখাবে। তো এবার আমরা ট্রু ফলসটা গতকালকে কিছুটা শিখেছিলাম নাকি? ট্রু ফলস বিষয়টা আমরা বুঝি, আমরা ট্রু ফলস নিয়ে ক্লাসটা একটু আগাবো সামনে। তো এটার জন্য যেটা করতে পারি, এটা করার আগে আমরা আর একটা জিনিস দেখে যাই। এটা কি একটা নাম্বার? এটা কি টেক্সট। ইকুয়াল ইজ নাম্বার, ইজ নাম্বার ব্র্যাকেট ওপেন করলাম, মানে ইজ নাম্বার কথার অর্থ কি? এটা নাম্বার, তাই নাকি? ইজ নাম্বার ব্র্যাকেট ওপেন দিলাম, এটাকে সিলেক্ট করলাম। অ্যান্সার কি আসতে পারে? ফলস। তারপরে হচ্ছে ইজ টেক্সট, এটা দিলাম, এবার কি আসবে? ট্রু। আবার ইজ টেক্সট, এটা দিলাম ব্র্যাকেট ওপেন ক্লোজ, এটা কি ফলস। আবার হচ্ছে ইজ টেক্সট ইজ নাম্বার, এই যে ট্রু ফলস যাই রেজাল্ট দিচ্ছে, এটা কি যা হচ্ছে তাই তো দিচ্ছে? এই যে ইজ নাম্বার বললাম, আমরা যে ভ্যালুটাকে দিলাম, এই ভ্যালুটা যদি সত্যিই নাম্বার হয় তাহলে ট্রু হবে, যদি নাম্বার না হয় তাহলে ফলস হবে। আমি অন্য কোনো নাম্বার লিখে দিলাম এবার, তাহলে কি ট্রু হলো? এরপরে ইজ টেক্সট, আমি কোনো একটা টেক্সট দিলাম, এক্ষেত্রে কি আসলো? ফলস। এইটা হচ্ছে ইজ নাম্বার, এক্ষেত্রে কোনো নাম্বার না দিয়ে কোনো টেক্সট দিলাম, এক্ষেত্রে আসলো ফলস। ইজ টেক্সট, এক্ষেত্রে কোনো একটা টেক্সট দিলাম, মানে কোনো একটা টেক্সট না দিয়ে নাম্বার দিলাম, ফলস। তো এই ট্রু ফলসটা কি আমরা বুঝছি? এইটা কিন্তু আমাদের তেমন কিছু লাগবে না, ট্রু ফলসটা জাস্ট দেখানোর জন্য যে আমরা ট্রু ফলস বুঝছি কিনা। একটু কয়েকটা শীট তৈরি করে নেই, একাধিক শীট নিচ্ছি, ঠিক আছে? আমাদের অনেক সময় একাধিক শীট নিয়ে কাজ করার প্রয়োজন হতে পারে, একাধিক শীটে অন্যান্য কাজ করার প্রয়োজন হতে পারে। আমরা জানি শীট কিভাবে নিতে হয়, সেটা সবাই জানি, কাজও সবাই করতে পারি। তো এবার এটা কত নাম্বার শীট? 2 নাম্বার শীট। এটা 4 নাম্বার। 4 নাম্বার শীটে মনে করেন একজন সম্পর্কে লিখতেছি আরাফাত, ঠিক আছে? আরাফাতের শীট নাম্বার কত? 4, এবং লোকেশনটা জানি D5। আমরা জেনে নিলাম। এই হচ্ছে আমার প্রথম পেজ। প্রথম পেজে কাজ করতেছি, এই জায়গাটায় আরাফাত কথাটা লেখা আছে, মানে আরাফাত নামের একটা শীট করে আরাফাত নামের শীটটাকে দিয়ে কাজ করাবো। এইখানে হয়তো নাহিদ নামের আরেকজন ব্যক্তির কথা লেখা আছে, তার শীট হচ্ছে এইটা, এইখানে একটা নাম দিলাম, তার নাম দিলাম নাহিদ। তো আমরা কি করব? এই দুইটা জায়গায় এই দুইটা বিষয়কে লিঙ্ক করাবো।
লিংক আমরা শিখেছিলাম লিংক কিভাবে কাজ করে। আমরা লিংকের উপর ক্লিক করলে সেই লিংক অনুযায়ী চলে যায় নাকি। তো আমরা এক্সেলের ক্ষেত্রেও লিংক ব্যবহার করতে পারবো। তো এক্সেলের ক্ষেত্রে লিংক ব্যবহার করার জন্য এই আরাফাত এই সেলটার মধ্যে লিংক করাতে চাই, যে কারণে আমরা লিংক মেনুতে যাব। ইনসার্ট মেনুতে থাকে লিংক, আমরা জানি ইনসার্ট মেনুতে এই যে লিংকটা থাকে, এটা ইনসার্ট মেনু দিয়ে এখান থেকে ক্লিক করে আনতে পারি। আর একটা শর্টকাট কি আছে সেটাও জানি, সেটা কি কন্ট্রোল কে। কন্ট্রোল কে ক্লিক করলেও লিংকটা চালু হয়। তা আমরা এই মুহূর্তে এই জায়গা থেকে এই লিংক আনলাম। এখন লিংক ওই ওয়ার্ডের মতোই দেখতে নাকি, ওয়ার্ডের থেকে ভিন্ন মনে হচ্ছে? ওয়ার্ডের মতোই দেখতে। এখানে এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজ, কোন একটা ফাইলকে লিংক করতে পারবো। এরপর হচ্ছে প্লেস ইন দিস ডকুমেন্টস। প্লেস ইন দিস ডকুমেন্টটা আমি ব্যবহার করলাম এবং আরাফাত ছিল 4 নাম্বার শিটে। 4 নাম্বার শিট সিলেক্ট করে ওকে ক্লিক করে দিলাম। এই মুহূর্তে আরাফাত কি লিংক হয়ে গেছে বোঝা যাচ্ছে? আরাফাতের উপর ক্লিক করলে 4 নাম্বার শিটে আমাকে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু 4 নাম্বার শিটের কোথায় পাঠিয়েছে? A1 এ। আমি চাই আরাফাত নামের শিটে আসলে এই জায়গাটাই পাঠাক, এই জায়গাটাই সিলেক্ট থাকুক। তো এক্ষেত্রে কি করতে পারি, এই আরাফাত লেখাটার এখানে এসে আবার ওই লিঙ্কে যেতে পারি, অথবা এখানে এসে রাইট ক্লিক করে এডিট হাইপার লিঙ্ক ক্লিক করতে পারি। আমরা যে জায়গায় যাই একই কাজ করবে। এই এডিট হাইপার লিঙ্কে ক্লিক করার পরে আমরা এই প্লেস ইন দিস ডকুমেন্ট থেকে 4 দিলাম, ঠিক আছে, কিন্তু এই জায়গাটায় কত আছে? A1, মানে টাইপ দ্য সেল রেফারেন্স। আরাফাতের ছিল কত? আমরা D5টা যদি দিয়ে দেই এবং ওকে ক্লিক করে দেই, এই মুহূর্তে আরাফাতের এই লেখায় ক্লিক করব, আরাফাত সিলেক্ট হয়ে আছে। এই আরাফাতে আবার ক্লিক করলে আমার প্রথম পেজে চলে আসবে। এটা করতে চাই এবার, ঠিক আছে। তার মানে কিভাবে করবো এটা? আরাফাতে কন্ট্রোল কে ক্লিক করলাম, প্লেস ইন ডকুমেন্টে 1 এ গিয়ে A1 থাকুক, ওকে ক্লিক করলাম। তো এবার হলো কি, আরাফাতে ক্লিক করলে এখানে আসবে, এখানে আরাফাতে ক্লিক করলে ওই পেজে চলে যাবে। এরপরে এখানে আছে নাহিদ লেখাটা, এই আরাফাতের পাশে এই জায়গাটায় নাহিদ লেখাটা রাখলাম। আমরা যাচ্ছি নাহিদ লেখায় ক্লিক করলে নাহিদের ওই পেজে চলে যাবে। একইভাবে কন্ট্রোল কে, নাহিদের পেজ হচ্ছে 3 নাম্বার, ক্লিক করে দিলাম। এবার যদি এটা ক্লিক করি, নাহিদের পেজে চলে আসলো। নাহিদের পেজ থেকে আবার লিঙ্ক যদি করাতে চাই আরাফাতের, তাহলে নাহিদের লেখার উপরে ক্লিক করলে আরাফাতে যাবে। এটা যদি করতে চাই তাহলে আরাফাতে D5 ক্লিক করে দিলাম। এখন কি আরাফাতের কাছে চলে যাবে, নাহিদের কাছে চলে যাচ্ছে, আরাফাতে যাচ্ছে। আরাফাতে ক্লিক করলে আবার হোম পেজে চলে আসছে। এখানে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের নিজস্ব পেজের ভিতরে লিঙ্ক করে ফেললাম কয়েকটা লেখাকে। লিঙ্কের কাজটা তো বুঝতে পারছি সবাই। এখন এই লিঙ্কের পাশে প্রথম পেজে নাহিদ লেখাটা আছে, আমি চাই এখানে ক্লিক করলে নাহিদের কোনো পেজে তো যাচ্ছে না, এখানে ক্লিক করলে নাহিদের ফেসবুক অ্যাড্রেসে চলে যাবে। এটা কিভাবে করব? এই লিঙ্কের এখানে গিয়ে এক্সিস্টিং পেজ অর ওয়েব পেজ দিয়ে এখানে তার ফেসবুক অ্যাড্রেসটা দিয়ে দেব। তার ফেসবুক অ্যাড্রেসটা কি? যেমন www.facebook.com/নাহিদ নামের একটা আইডি হবে, কিন্তু নাহিদ নামের আইডি আমার কাছে নাই, আমার নিজেরটা তো আছে, তাই নাকি? আমি নিজেরটাই দিচ্ছি আপাতত। এখন এখানে যদি ক্লিক করি, আমাদের ফেসবুকে আমার পেজে নিয়ে আসছে। জানি না, তা আমরা লিঙ্কটা বুঝতে পারছি? লিঙ্কটা সবাই বুঝছে কিনা?
আচ্ছা, তাহলে আমরা নতুন আরেকটা জিনিস দেখি। এই মুহূর্তে আমাদের কি একটা ফুল ডাটা সেট আছে, তাই নাকি? একটা ডাটা সেট আছে না? তো এবার আমরা কাউন্ট করতে পারি, আমরা সবই করতে পারি। তো এই জায়গাটা আমরা একটু বের করব, কি কি বের করব এটা একটু এখানেই রাখি। আমরা সবার শুরুতে সাম ইফটা আমরা জানি, এই কারণে সাম ইফটা করতেছি না। সাম ইফসটাও মোটামুটি জানি। এটা বুঝতে যার অসুবিধা সে আবার একটু দেখে নেন। আমাদের ফর্মুলা কল করার পরে সাম ইফ ব্র্যাকেট ওপেন কি লেখা আসে? এই যেটা আসছে এইটা হচ্ছে সাম ইফের সিনট্যাক্স। ঠিক আছে, হয়তো আমরা জানি প্রথমে রেঞ্জ, তারপর ক্রাইটেরিয়া, তারপর সাম রেঞ্জ, কিন্তু সাম রেঞ্জটা এই সিনট্যাক্সের মধ্যে এভাবে লেখে, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে লেখা আছে, কিন্তু এই থার্ড ব্র্যাকেটটা আমাদের বাস্তবে দেওয়ার কোনো কিছু নাই, এটা সাম রেঞ্জ বোঝাতে এভাবে ব্যবহার করা হয়েছে। তো রেঞ্জ বলতে প্রথমে একটা নির্দিষ্ট রেঞ্জ, কিসের রেঞ্জ? যেহেতু রেঞ্জের পরে আছে ক্রাইটেরিয়া, তার মানে এটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। তো ওই ক্রাইটেরিয়া যেখানে থাকবে সেই রেঞ্জটা এখানেই তো থাকবে, এখানে থাকবে। এরপরে কমা ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া বলতে যে রেঞ্জের মধ্যে যে নির্দিষ্ট বিষয়টা, যে নির্দিষ্ট বিষয় হচ্ছে এই নামটা, কমা সাম রেঞ্জ। সাম রেঞ্জ হচ্ছে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যেটা চাই, অথবা টোটাল চাইলে টোটাল থেকে। তো এইটুকু দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করলে আমাদের ফর্মুলা ক্লোজ। আমরা কি করেছি? ব্র্যাকেট ওপেন দিয়ে এইটুকু হচ্ছে রেঞ্জ, এইটুকু হচ্ছে ক্রাইটেরিয়া, এইটুকু হচ্ছে সাম রেঞ্জ। আমরা যে অংশে থাকি সেই অংশের মার্ক দেখায়, কিন্তু সেই অংশে একটু বোল্ড করা দেখায় নাকি? এরপরে যখন ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি, তারপর কি আমাদের সিনট্যাক্সটা চলে গেছে, কারণ আমাদের সিনট্যাক্স অনুযায়ী কাজ শেষ, যে কারণে সিনট্যাক্সটা চলে গেছে। আমরা এন্টার দিলে আমাদের রেজাল্টটা দেখাচ্ছে। এটা গেল সাম ইফের ক্ষেত্রে। যদি সাম ইফসটা দেখি, ওই একইভাবে সাম ইফসের আগে আসছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ বলতে আমাদের এই রেঞ্জ, সাম রেঞ্জ দিলাম, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ। এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ, কমা ক্রাইটেরিয়া। আমাদের ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 1 দিলাম। এখন যদি আমি কমা দেই, এখানে একটু দেখি ব্যাপারটা, সেকেন্ড ব্র্যাকেটের মতো করে একটা চিহ্ন দিয়ে এখানে ডট ডট দিয়ে এদিকে অনেকগুলো আছে, এটা বোঝা যাচ্ছে। এখানে যদি এখন আমরা আবার কমা দেই, তাহলে দ্বিতীয় সিনট্যাক্সের কাজ শুরু, মানে দ্বিতীয় ক্রাইটেরিয়ার কাজ শুরু। যদি আমি এখানেই শেষ করে দেই, তাহলে একটা শর্তেই আমার সাম ইফ শেষ, তাই নাকি? আমরা কি চাইলে এখানেও শেষ করতে পারি না? শেষ করে দিলে কি সিনট্যাক্স থাকে না, কারণ সিনট্যাক্সের কাজ শেষ। এন্টার দিলে এবারও কিন্তু সাম ইফসের মাধ্যমে সাম ইফের রেজাল্টটা পেলাম। তো এবার আমরা একটু অ্যাভারেজ দেখি। সাম ইফ এটা যদি বুঝে থাকি, এটা মার্ক করলাম। কাউন্ট ইফটা দেখতে পারি। কাউন্ট ইফটা যদি দেখতে যাই, তাহলে এই জায়গাটায় কাউন্ট ইফটা দেখব। কাউন্ট ইফস এইটাই আর কি। কাউন্ট ইফসটা এই পাশেই দেখি, ইকুয়াল কাউন্ট ইফ আছে, ইফস আছে, যেহেতু দুইটা আছে আমরা ইফটা আগে দেখি। কাউন্ট ইফ প্রথমে আছে রেঞ্জ। রেঞ্জ হিসেবে আমি এইটুকু রেঞ্জ সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? আমি এইটুকু না, আমি এইটুকু সিলেক্ট করি, ধরি এইটুকু সিলেক্ট করলাম, মানে হচ্ছে আমি এইটুকুর মাধ্যমে কি বের করতাম? কাউন্টের মাধ্যমে। এইখানে কয়েকটা আছে কাউন্টের, মানে ইফ বাদ দিয়ে শুধু কাউন্টের মাধ্যমে, কাউন্ট এর মাধ্যমে কি করতাম?
এইটুকুর মধ্যে কয়টা আছে এটা বের করতাম, 14টা। এইখানে 14টা ভ্যালু আছে, তাই নাকি? তো কাউন্ট ইফ এর মাধ্যমে আমি এটা ডিলিট করি, কাউন্ট এ বাদ দিয়ে কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন। কাউন্ট ইফ এর মাধ্যমে আমি বের করব এখানে কোনো নির্দিষ্ট ভ্যালু কয়টা আছে। আমরা মাত্র বের করলাম টোটাল মিলে কয়টা আছে, এখন বের করব কোনো নির্দিষ্ট একটা বিষয় কয়টা আছে, কয়বার আছে। তো কাউন্ট ইফ লিখলাম, ব্র্যাকেট ওপেন দিলাম, রেঞ্জ। আমাদের সিনট্যাক্স কি বলছে, রেঞ্জ। রেঞ্জ মানে কি জানি? রেঞ্জ মানে রেঞ্জ, এই যে রেঞ্জটুকু আছে এই রেঞ্জ, কোনো একটা নির্দিষ্ট এরিয়া, কতটুকু থেকে কতটুকু পরিমাণ। কমা দিলাম, সাথে সাথে আসলো ক্রাইটেরিয়া। তো আমরা কাউন্ট ইফের মাধ্যমে কি করলাম, একটা রেঞ্জ সিলেক্ট করলাম, ওই রেঞ্জের ভিতরে কাউন্ট ইফ করবে, এবং ক্রাইটেরিয়া বলতে কাকে কাউন্ট করবে সেইটা, কোনো একটা নির্দিষ্ট। আমরা যদি ঢাকা লেখা দেই, ইনভার্টেড কমা দিয়ে ঢাকা লিখে দেই এবং ব্র্যাকেট ক্লোজ দেই, আমাদের এটা বুঝতে কি অসুবিধা হচ্ছে কারো? আমরা প্রথমে রেঞ্জ সিলেক্ট করলাম, কমা দিয়ে এই সিনট্যাক্সে যা ছিল তাই আমি লিখে দিলাম, এন্টার দিলাম। ঢাকা 2বার আছে, বাস্তবে কি ঢাকা এইটুকুর মধ্যে 2বার আছে? এই একটা 2বার, এই আরো একটা জায়গায় ঢাকা করে দেই, তাহলে কি 3বার হয়ে যাচ্ছে। তো কাউন্ট ইফ আমরা বের করলাম। যদি আমরা নামের ক্ষেত্রে যাই, এবার একটু দেখি নামের ক্ষেত্রে একইভাবে কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন রেঞ্জ, এটুকু রেঞ্জ সিলেক্ট করব, কমা ক্রাইটেরিয়া, কাকে চাচ্ছি, নাহিদকে চাচ্ছি, কতবার আছে দেখব, নাহিদ ব্র্যাকেট ওপেন মানে ব্র্যাকেট ক্লোজ, ইনভার্টেড কমা ওপেন ক্লোজ দিয়ে নাহিদ এখানে একবার দেখাচ্ছে। এখানে যদি নাহিদ আরেকটা দিয়ে দেই, নাহিদ 2বার দেখাচ্ছে। তো ইফ বলতে একটা শর্ত, আমরা কি একটা শর্ত অনুযায়ী কাজ করেছি এতক্ষণ? এখন ইফ আমরা বুঝলাম, সাথে একটা এজ যুক্ত করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ দিলাম, একটা এজ যুক্ত করে ব্র্যাকেট ক্লোজ দিলাম। শুরুতেই কি লেখা আসলো? ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তার মানে আগের বার ছিল শুধু ক্রাইটেরিয়া রেঞ্জ মানে রেঞ্জ, এবার হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, মানে আমার প্রথম শর্তর যে তালিকাটা আছে সেই তালিকাটা। তো প্রথম শর্ত হচ্ছে আমার সম্পূর্ণ নাম, তাই নাকি? প্রথম শর্ত আমি সম্পূর্ণ নাম দিলাম, কমা কি আসলো, ক্রাইটেরিয়া 1। প্রথম শর্ত অনুযায়ী আমি এই নামের তালিকা থেকে কোন ব্যক্তিটাকে চাচ্ছি, নাহিদকে চাচ্ছি, লিখে দেই নাহিদ। এরপরে কমা দেওয়ার পরে আসলো ক্রাইটেরিয়া রেঞ্জ 2, মানে দ্বিতীয় রেঞ্জ। দ্বিতীয় রেঞ্জ মানে আমি চাচ্ছি এই এরিয়া থেকে, এরিয়াটাকে সিলেক্ট করে দিলাম, কমা দেওয়ার পরে আসলো ক্রাইটেরিয়া 2, মানে 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত হচ্ছে ঢাকা। এরপরে আমি এভাবে যতবার কমা দিব সেভাবে করে এভাবে বাড়তে থাকবে, ক্রাইটেরিয়া রেঞ্জ 3, ক্রাইটেরিয়া 3, ক্রাইটেরিয়া রেঞ্জ 4, ক্রাইটেরিয়া 4, এভাবে করে আমরা অনেক শর্ত দিতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমরা কয়টা শর্ত দিলাম? 2টা শর্ত দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। এন্টার যদি দেই, দেখা যাচ্ছে নাহিদ ঢাকা 2টা জায়গায় আছে। এই নাহিদ ঢাকা যদি বাদ দিয়ে তাকে অন্য কোনো এরিয়ায় দিয়ে দেই, তাহলে এটাকে কি সে কাউন্ট করছে? সে কাউন্ট করছে কোনটাকে? এইটাকে। যদি এই ঢাকা ঠিক আছে, কিন্তু এই নাহিদ না হয়ে হচ্ছে তাব্বি নাম, যাই হোক, আচ্ছা যাই হোক, তো এবার কি জিরো জিরো দেখাচ্ছে, কারণ নাহিদ এবং ঢাকা 2টা শর্ত মেনটেন করে এ জায়গায় কোনো ফলাফল নাই। যদি ঠিক ওই নাহিদ থাকতো এবং কোনো একটা জায়গার নাম ঢাকা থাকতো, যদি এই শর্ত মেনটেন করতো, তাহলে তাকেই কাউন্ট করা হতো। তা আমরা কাউন্ট যেটা দেখলাম,
নর্মাল কাউন্ট আর কাউন্ট ইফ আর কাউন্ট ইফস, যেটা কি আমাদের সবার শুরুতে যে সাম ইফসের সাথে কি কিছুটা হলেও রিলেটেড আছে, মানে প্রায় কাছাকাছি তো নাকি? আমরা সিনট্যাক্সে যা দেখব সেই অনুযায়ী কাজ করতে হবে। তো আমরা যোগ করার ক্ষেত্রে কি করেছিলাম, প্রথমটা নর্মাল একটা যোগ, পরেরটা হচ্ছে একটা শর্ত নিয়ে যোগ, তারপর একাধিক শর্ত নিয়ে যোগ। তেমনি কাউন্টের ক্ষেত্রে শুধু নাম্বার গণনা, কাউন্ট এর ক্ষেত্রে হচ্ছে টেক্সট গণনা করা, আর কাউন্ট ইপের ক্ষেত্রে হচ্ছে একটা শর্ত গণনা, আর কাউন্ট ইপের ক্ষেত্রে হচ্ছে ইপের ক্ষেত্রে একটা, আর ইপসের ক্ষেত্রে একাধিক শর্ত গণনা করা। ক্লিয়ার বিষয়টা? তো এটুকু যদি ক্লিয়ার হয় এটাও মার্ক করি আমরা। কাউন্ট ইপস ক্লিয়ার। কাউন্ট ব্ল্যাঙ্ক আমরা বুঝি। অ্যাভারেজ এবং অ্যাভারেজ ইপস দুইটাই দেখব। অ্যাভারেজটা যদি আমরা নর্মালি দেখতে যাই তাহলে কিভাবে হয় সেটা একটু দেখি। জাস্ট অ্যাভারেজ, অ্যাভারেজ বের করব। কিসের অ্যাভারেজ? আমার এই টোটালের অ্যাভারেজটা আপাতত বের করি। ব্র্যাকেট ক্লোজ দিলে অ্যাভারেজ বের হয়ে যাচ্ছে, তাই নাকি? অ্যাভারেজ ইফ যদি আমি বের করি এই মুহূর্তে, তাহলে অ্যাভারেজ ইফ ক্লিক করলাম এবং সবার শুরুতে আসছে রেঞ্জ। রেঞ্জ বলতে কোন রেঞ্জ ধরে আমি অ্যাভারেজ করব, কাদের রেঞ্জ ধরে? এই ব্যক্তিদের রেঞ্জ ধরে আমি অ্যাভারেজ করব। কমা দিলাম। ক্রাইটেরিয়া, এই ব্যক্তিদের ভিতরে কাকে আমি অ্যাভারেজ বের করব, কার অ্যাভারেজ? নাহিদের বের করি, কমা, এরপরে কি আসলো? অ্যাভারেজ রেঞ্জ। অ্যাভারেজ রেঞ্জ বলতে আমি যোগ করেছি যে রেঞ্জ থেকে, সেই রেঞ্জ থেকেই এটাকে এবার অ্যাভারেজ হিসাবে নিয়ে নিলাম। এরপর ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম। এক্ষেত্রে অ্যাভারেজ রেঞ্জ হিসাবে 2079 দেখাচ্ছে, কারণ একটাই তার ভ্যালু আছে, তাই নাকি? যদি এইখানে আরেকটা থাকতো শুধু নাহিদ, তার 3000 থাকতো, এই 3100 আর এই 2000 5000 হয়, তার অর্ধেক অ্যাভারেজে 2600 মতো হয়। অ্যাভারেজ কি ঠিক আছে আমার? অ্যাভারেজ আমরা বুঝলাম। এবার আমরা দেখবো অ্যাভারেজ ইফ কিভাবে, ওই একই রকমের অ্যাভারেজ ইফস, মানে একটা এজ যুক্ত হয়েছে। অ্যাভারেজ ইফসের শুরুতেই কি আছে? অ্যাভারেজ রেঞ্জ। আমাদের অ্যাভারেজ রেঞ্জ এবার কিন্তু এটা, যেহেতু অ্যাভারেজ রেঞ্জটা আগে চেয়েছে, কমা, ক্রাইটেরিয়া রেঞ্জ। আমাদের এই হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, সিলেক্ট করলাম, কমা দিয়ে ক্রাইটেরিয়া এবার লিখে দিব নাহিদ, কমা, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, এই হচ্ছে আমাদের 2, কমা, ক্রাইটেরিয়া হচ্ছে ঢাকা, ব্র্যাকেট ক্লোজ। ঢাকার নাহিদের একটাই ভ্যালু আছে, এই আরও একটা নাহিদ আছে, কিন্তু এটা কি কাউন্ট করেছে এবার? যদি এইটাকে নাহিদ করে দেয়, এটাকেও ঢাকা করে দেয়, তাহলে এই দুইটা মিলে হয় 5100 সামথিং অ্যামাউন্ট, সেই হিসাবে 2622 হয়ে যায়। এই নাহিদ ঠিক আছে, এই নাহিদ ঠিক আছে, এখানে ঢাকা আছে, এটা ঢাকা আছে, কিন্তু এটা নাহিদ না হয়ে অন্য কোনো নাম হয়ে গেল, সেক্ষেত্রে এটা কি আর কাউন্ট করবে? তো এবার সে ধরছে শুধু এইটাকেই, দুইটা শর্ত যার মিলছে তার কত আছে সেই অনুযায়ী সেটার অ্যাভারেজ এবার বের করে দিছে। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? এটাও কি সামিপের সাথে রিলেটেড আছে না? তো আমরা এটাও যদি বুঝে থাকি তাহলে এটাও মার্ক করলাম। তো আমাদের এই যে কয়টা ফাংশন দেখলাম, এই প্রত্যেকটা ফাংশনের ভিতরে এই প্রথম 3টা পারলে বাকি সব কয়টা পারা সহজ, তাই নাকি? বুঝছি আমরা সবাই? আমরা যদি এই ফাংশনটা বুঝি, এই প্রথম 3টা, তাহলে বাকিগুলো খুব সহজে বুঝবো। এরপরে আচ্ছা, আমরা আরো একটা ফর্মুলা দেখেছিলাম যেটার নাম হচ্ছে প্রোডাক্ট, তাই নাকি? প্রোডাক্টটা আমরা এখানে লিখে রাখি।
সব মিলিয়ে আমাদের কয়টা ফাংশন দেখা হলো? অলরেডি 18টা ফাংশন আমরা দেখে ফেলেছি। এখানে 18টা ফাংশন আছে। কিভাবে আমি দ্রুত গুনে ফেললাম, তাই এই সম্পূর্ণ সিলেক্ট করলেই দেখা যায় নিচে 18টা। এটা আপনারাও পারবেন। আমরা আজকে লিঙ্কটাও কি দেখলাম না? লিঙ্ক দেখলাম, অ্যাডভান্স কিছু কাজ আছে যে কাজগুলো দেখাতে হবে আপনাদেরকে। তো আমরা একটু থিওরিটা বুঝলাম, এবার একটু পার্সেন্টেজটা বের করি। একটা ভ্যালু আছে, যে কোনো একটা ভ্যালু আছে, একটা র্যান্ডম ভ্যালু নেই, এটার 10% আমরা বের করব। এটা ইনটু 10 দিলাম, পার্সেন্টেজ যদি একবারে দিয়ে দেই তাহলে পার্সেন্টেজ বের হয়ে যাচ্ছে। সরি, এটার ডেটা টাইপটা আগে পার্সেন্টেজ করা ছিল, ডেটা টাইপটা জেনারেল হতে হবে। আমাদের কি বের হয়ে গেল, তাই নাকি? সঠিক বের হয়েছে? আচ্ছা, আরেকটা একটু অন্যভাবে করি। এই ভ্যালু ইনটু, এবার পার্সেন্টেজ না দিয়ে 10% আমরা বের করতে চাচ্ছি, 10% না দিয়ে 0.1 দিলাম। এক্ষেত্রেও রেজাল্টটা হচ্ছে। আমরা এবার 0.1 দেব না, এবার দিব নর্মালি। আমরা যদি একটু কোন একটা পার্সেন্ট বের করার নিয়মকে, এই যে ভ্যালুটা এটা লিখব, তার সাথে গুণ করব, নিচে 100, উপরে যত পার্সেন্ট করতে চাই, উপরে যত করতে চাই সেটা। এভাবেই তো আমরা মূলত পার্সেন্টেজটা বের করি। তো এটার মানে হলো কি, যে এই ভ্যালুটা এর সাথে গুণ করব, যত পার্সেন্ট সেটা ভাগ করব 100 দিয়ে। এটাই তো। আমরা এই মাত্র যেটা করলাম এটা কিন্তু এভাবে করলাম। যদি এভাবে না করে অন্যভাবে করি, এই সেল ব্র্যাকেট ওপেন 10 ভাগ 100 ব্র্যাকেট ক্লোজ। এক্ষেত্রেও কি আমাদের, আচ্ছা এই সেল গুণ তো দিতে হবে, গুণটা দেই নাই। এক্ষেত্রেও কি রেজাল্টটা দিল? এক্ষেত্রেও আমার রেজাল্টটা দিল, এই ক্ষেত্রেও রেজাল্ট দিল, এই ক্ষেত্রেও রেজাল্ট দিল। তিনটা কাজ করলাম, একই রেজাল্ট দিল। তার মানে তিনভাবে আমরা পার্সেন্টেজ বের, মানে কোনো একটা নির্দিষ্ট মান বের করতে চাইলে বের করতে পারবো। কেউ 10% এভাবে প্রকাশ করে, কেউ 10% এভাবেও প্রকাশ করলে হবে, কেউ আবার 10% এভাবেও প্রকাশ করে, তাই নাকি? এভাবে আমরা সচরাচর সবাই প্রকাশ করি, কারণ ঐকিক নিয়মে আমরা এটাই শিখেছি, তাই নাকি? আর ক্যালকুলেটর নিয়ম শিখেছি এটা, তাই তো? আমাদের এই কম্পিউটার এই নিয়মেও কাজ করবে, এই নিয়মেও কাজ করবে, এটাও কাজ করবে। কম্পিউটার যেহেতু একটু বেশি তো কাজ করতেই হয়, তাই না? তা না করলে হয়? তা আমরা কোনো একটা নির্দিষ্ট সংখ্যার পার্সেন্টেজ বের করতে চাইলে আমরা এভাবে বের করতে পারি। তো এখন এই সংখ্যাটার তো আমরা পার্সেন্টেজ বের করতে চাচ্ছি, তাই তো? কত পার্সেন্ট বের করব? 10%। আমার 10% লেখা আছে, এবার লিখে নিলাম। 10% লিখে নিলাম। এই নিচে 10% বের করব। এবার এই সেল ইনটু এই সেলটাকে কল করে দিলাম। আমার কি পার্সেন্টেজ বের হবে? বের হবে? এইটা পার্সেন্টেজ হিসাবে আসে বিধায় এভাবে দেখাচ্ছে, এটা জেনারেল থাকলেই বের হবে। কারণ আমরা তো ভ্যালুটা পার্সেন্টেজ হিসেবে নেব না, ভ্যালুটা তো একটা নির্দিষ্ট নাম্বার হিসেবে নেব। তো এই হচ্ছে আমার নাম্বার, এই হচ্ছে আমাদের পার্সেন্টেজ, আর এটা হচ্ছে কি আমাদের ভ্যালু। এখন এখানে 10 যদি না থাকতো, পার্সেন্টেজটা না থাকতো, তাহলে এভাবে হতো না। এটা জেনারেল ডাটা, একটা জেনারেল, এই মুহূর্তে একটা জেনারেল আছে।
এই মুহূর্তে এটার সাথে এটার গুণ হয়ে গেছে না? তো আমরা আমাদের বললো একটা জিনিসের পার্সেন্টেজ বের করতে, এই জিনিস মানে এই নাম্বারটার পার্সেন্টেজ আমাদের বের করতে বললো, 10% বের করতে বললো। আমাদের একটা তালিকা দিল এরকমের, এই তালিকার সাথে 10-এর সাথে পার্সেন্ট নাই, কিন্তু আমার 10% বের করতে হবে। তো সেক্ষেত্রে আমার ফর্মুলাটা যদি আমি এভাবে লিখি, একটু দেখি, ইকুয়াল এই সেল ইনটু এই সেল। আমি এই সেল পরিবর্তন করতে পারবো না, দুইটা সেল এভাবেই থাকবে। তাহলে এর সাথে যদি পার্সেন্টেজটা অ্যাড করে দেই তাহলে হবে। পার্সেন্টেজটা অ্যাড করে দিলাম, আমাদের কি রেজাল্ট সঠিক দিচ্ছে? যদি এখানে পার্সেন্টেজটা থাকতো 10%, তাহলে এইখানে কি আমার পার্সেন্টেজটা লাগতো? এখানে পার্সেন্টেজটা লাগতো না। এইখানে পার্সেন্টেজ না থাকলে আমরা আমাদের ফর্মুলার ভিতরে পার্সেন্টেজ দিব। যদি এখানে পার্সেন্টেজ থাকে তাহলে ফর্মুলার ভিতর দিব, আর যদি পার্সেন্টেজটা না থাকে কিন্তু তারপরেও পার্সেন্টেজ বের করতে বলে, তাহলে ফর্মুলার ভিতরে আমরা পার্সেন্টেজ মানে এখানে থাকলে দিব না, না থাকলে দিব। তো পার্সেন্টেজের এই ব্যাপারটুকু আমরা ক্লিয়ার কিনা? এটা কিন্তু আপনাদের নতুন করে শেখার কিছু না, আপনারা এটা আগেই জানেন, কিন্তু বিষয়টা একটু ক্লিয়ার হওয়া নাকি? তো আমরা এটা শিখলাম কারণ আমাদের অনেক কাজ আছে পার্সেন্টেজ নিয়ে। পার্সেন্টেজ দিয়ে অনেক কাজ করতে হবে, আমাদের কিছু কাজ করতে হবে রেজাল্ট শিট নিয়ে। আমরা একটা কাজ করি, কিছু ব্যক্তির নাম লিখি, সিরিয়াল নম্বর, নেম, রোল নম্বর, বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, আর কি সাবজেক্ট আছে? এই মুহূর্তে এইটুকুকে আমি একটা রেজাল্ট ফরম্যাটের মতো করে তৈরি করব। তো এইটার ক্ষেত্রে একটু দেখি, এইটুকুকে মিলে আমি মার্জ করে নিলাম। আচ্ছা, মার্জ করে নিয়ে এইটুকু আমি মার্জ করলাম। আচ্ছা, মার্জটা একটু ভুল হয়ে গেছে। এইটুকু আমি মার্জ করলাম। এখন এইটুকু আমি তো এখন আমরা সিরিয়াল নাম্বারটা লিখবো। এখন আমরা সিরিয়াল নাম্বার নিয়ে একটু ফর্মুলা দেখি। সিরিয়াল নাম্বারে আবার কি ফর্মুলা হয়, তাই না? সিরিয়াল নাম্বার ফর্মুলা কি? 1 2 লিখে দিব, শেষ ঝামেলা। আচ্ছা, সিরিয়াল লেখার জন্য অনেক ফর্মুলা আছে। তো অনেক ফর্মুলার মধ্যে আমরা সহজ কয়েকটা ফর্মুলা শিখব। সিকোয়েন্স। সিকোয়েন্স মানে কি? সিকোয়েন্স শব্দের অর্থ কি জানে? সিকোয়েন্স শব্দের অর্থ জানে? আমরা একটু নেটে যাব। যদি রো না নিয়ে কলাম নিতে চাই, কমা দিয়ে রো বাদ দিয়ে কলামের আসলাম। যদি কলামে না নিতে চাই, এটাও বাদ দিলাম। স্টার্ট নাম্বার দিব হচ্ছে 10 বা 1, কমা স্টেপ 1। আচ্ছা, স্টপ নাম্বার স্টার্ট। আচ্ছা, এটা এভাবে হবে না, এটা একটু আমরা এখানে 1 লিখলাম, জাস্ট 1 লিখে আমরা এই জায়গাটা ব্যবহার করেছিলাম না, এডিটিং সেকশন, এডিটিং এর অটোফিলের এটা ব্যবহার করেছিলাম। অটোফিলের পরের যেটা, এটা হচ্ছে শুধু ফিল।
শুধু ফিল, তারপর হচ্ছে ক্লিয়ার। আমরা এই ফিল্টার ব্যবহার কি দেখেছিলাম? ফিল্টার ব্যবহার দেখি নাই। ফিলে গিয়ে আমরা সিরিজে গেলাম। সিরিজটা আমরা রো ভিত্তিক চাচ্ছি না কলাম ভিত্তিক চাচ্ছি, এটা একটু দেখি। সিরিজের কলাম ভিত্তিক চাচ্ছি। স্টেপ ভ্যালু 1, স্টপ ভ্যালু মনে করেন 50। জাস্ট ওকে ক্লিক করব। আমাদের এখানে 50 পর্যন্ত সিরিয়াল হয়ে গেছে। তা আমাদের অনেক সময় দেখা যায় যে 100 জন ব্যক্তির তালিকা করতে হবে। তো 100 জন ব্যক্তির তালিকা করতে গেলে আমাদের কি করতে হবে? এভাবে তো লিখতে হবে, 1 2 এভাবে লিখতে হবে না? তো লেখাটা আমাদের অনেক সময় সম্ভব না। যদি 100 জন সম্ভব হয়, 1000 জন 2000 জন হলে সম্ভব না। যদি 10 জন 20 জন হয় তাহলে আমরা যেটা করি, 1 লিখলাম, এই 1কে টান দিয়ে এই পর্যন্ত আনলাম, এনে সাইডে দেওয়ার পর এরকম দেখাচ্ছে, সব জায়গায় 1 দেখাচ্ছে, কিন্তু এই যে অ্যারো সাইনটা দেখাচ্ছে, এটাই ক্লিক করে কি কি আসে দেখি। এটাই ক্লিক করলে কপি সেল, ফিল সিরিজ, ফিল ফরম্যাটিং, ফিল উইদাউট ফরম্যাটিং, ফিল ফ্ল্যাশ, মানে ফ্ল্যাশ ফিল। আমরা আমাদের কপি সেল উপরে ছিল, কপি সেল হয়ে গেছে, কারণ প্রথম সেলে যেটা ছিল, দ্বিতীয় সেল, তৃতীয় সেল, ওই লেখাটাই চলে আসছে। কিন্তু আমরা তো চাই ফিল সিরিজ করতে। ফিল সিরিজ ক্লিক করে দিলাম, সেই অনুযায়ী ফিল সিরিজ হয়ে গেল। আমরা একটু যদি ওভাবে না করি, তাহলে 1 নিচেটা 2 লিখলাম, এই দুইটাকে এবার নিয়ে আসলাম, এবার কি আমাদের অটোমেটিক হয়ে গেছে। মানে যদি একটা সিলেক্ট করে করি সেক্ষেত্রে ওই ফিল সিরিজটা ক্লিক করতে হবে, আর যদি দুইটা সিলেক্ট করে করি তাহলে আমাদের ফিল সিরিজ ক্লিক করার দরকার নাই। এইটা এই পর্যন্ত নিলাম, নিয়ে জাস্ট এই ফিল সিরিজ করে দিলাম। তো এখন আরও কয়েকটা ঘর বাড়ালেন, এখানে এসে আর ফিল সিরিজ লাগবে না, এখানে এসে জাস্ট, আচ্ছা এখানেও ফিল সিরিজটা লাগতেছে, দুইটা সিলেক্ট করলে আর লাগে না। মানে একই ক্রম অনুযায়ী যখন কয়েকটা তালিকা থাকবে, তখন সেই তালিকা অনুযায়ী যদি আপনি ফিল সিরিজ করেন, সেক্ষেত্রে ওই একের সাথে বেড়ে 2 3 একটা প্যাটার্ন আছে না, প্যাটার্নের অঙ্ক করেছি আমরা, জানি প্যাটার্ন সম্পর্কে। তো সেই প্যাটার্ন অনুযায়ী সেভাবে সিরিয়াল হয়ে যাচ্ছে। তো আমরা সিরিয়ালের নিয়ে আরও অনেক ক্লাস করব। সিরিয়াল আমাদের প্রয়োজন হয় বিভিন্ন ক্ষেত্রে। সিরিয়াল লেখাটা নিয়ে ইম্পর্ট্যান্ট কেউ মনে করে না, কিন্তু সিরিয়ালটা মোটামুটি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। নাম আমরা যেভাবে লিখতে পারি সেভাবে নাম লিখে নিলাম। রোল নাম্বার, আমাদের যে কোনো একটা রোল হয়, 101 থেকে শুরু, এরপরে 100 2 3 এভাবেই তো হয়, তাই নাকি? অথবা 1 থেকে শুরু হতে পারে, অথবা ইউনিভার্সিটি লেভেলে গেলে তখন দেখবেন 5টা 6টা ডিজিটের রোল নাম্বার, তাই নাকি? তো এই রোল নাম্বারগুলো এভাবে লিখতে পারি, অথবা ভিন্নভাবেও লেখা যেতে পারে। রোল নাম্বার লিখলাম আমাদের মতো করে, জাস্ট লিখে নিলাম। এরপরে এখানে র্যান্ড বিটুইনের মাধ্যমে কিছু তথ্য নিয়ে নিলাম। বটম নাম্বার হচ্ছে 33, বটম নাম্বার 20, টপ নাম্বার হচ্ছে 100। যেহেতু একটা রেজাল্ট শিটের মতো করতে চাচ্ছি, তো রেজাল্ট শিটটা তো এরকম হবে, তাই নাকি? আমরা টোটালটা বের করতে পারি কিভাবে? অলটার ইকুয়াল যদি দেই, এক্ষেত্রে রোল নাম্বারটাও টোটালে যুক্ত হয়ে যাবে। এভাবে কি দেয়া যাবে? তো এক্ষেত্রে অলটার ইকুয়াল যদি দেইও, যেটুকু সিলেক্ট করবে সেটুকু হবে। তো এইটুকু সিলেক্ট করে দিলাম, আমাদের যোগফলটা হয়ে গেল, মানে টোটাল তার কত মার্ক হয়ে গেল নাকি? তো এই যে রেজাল্ট, এই রেজাল্টের ভিতরে কেউ হয়তো কোনো একটা বিষয় ফেল করছে, কেউ হয়তো কোনো একটা বিষয়ে 80+ পেয়েছে, কেউ কোনো একটা বিষয়ে হয়তো দেখা যায় যে 40+ হয়েছে কিন্তু 50 আপ করতে পারেনি, এমন তো হয়েছে নাকি? যদি সেই চিন্তা করি, দেখা যায় যে মেহেদি হাসান, তার এই সাবজেক্ট ঠিক আছে, এই সাবজেক্ট ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু একটা 21।
তো তার মানে এই ব্যক্তি কি ফেল, এই ব্যক্তি কি পাস করছে, এই ব্যক্তি পাস করছে, এই ব্যক্তি ফেল। তো আমরা মোটামুটি এই যে ছোট্ট একটা, এটাই কোনো ফর্মুলা অ্যাপ্লাই করি নাই, কিছু করি নাই, শুধুমাত্র সাম ফর্মুলা অ্যাপ্লাই করেছি। আমরা এখান থেকে কাউন্ট ইফের মাধ্যমে জানতে পারি টোটাল কয়টা নাম্বার আছে, তাই নাকি? এখানে 4টা সাবজেক্ট, 15 জন ব্যক্তি, তার মানে 60টা টোটাল নাম্বার আছে, তাই নাকি? তো এর মধ্য থেকে 30-এর নিচে কয়জন পেয়েছে এটা কিভাবে কাউন্ট করব? স্যার মিন আচ্ছা, মিনিমাম দিয়ে, যদি আপনারা বললেন মিনিমাম, ঠিক আছে আমি মিনিমাম বের করি। মিন ব্র্যাকেট ওপেন, সম্পূর্ণ সিলেক্ট করলাম। সব থেকে কম পেয়েছে কত? 21। সেটা সব থেকে কম মার্কটা আমরা চাইলে এখান থেকে বের করতে পারবো, সব থেকে বেশি মার্ক চাইলে আমরা এখান থেকে বের করতে পারতেছি। এটুকু আমরা বের করতে পারি স্বাভাবিকভাবে, আমরা জানি। এরপরে একটা জিনিস একটু দেখি, এই যে টোটাল মার্ক, টোটাল মার্কের উপরে বেস করে সবার বেশি তো একজনে পেয়েছে, তাই নাকি? সবার বেশি কত সেটাও আমরা জানতে পারি। এটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, আমরা এবার যাচ্ছি ব্যক্তি ওয়াইজ, ঠিক আছে? এবার ওই ম্যাক্সটা বের করি, এবার ম্যাক্স বের করব, এইটুকুর ম্যাক্স, আর মিন বের করব এইটুকুর মিন। তো তার মানে এখান থেকে কি জানতে পারলাম আমরা? সর্বোচ্চ নাম্বার 314, সর্বনিম্ন 195, এইটা জানতে পারলাম। তো আমাদের এবার জানা দরকার 314টা কে পেয়েছে, তার র্যাঙ্ক 1 হওয়ার কথা না? 1 হওয়ার কথা তো। আর 195 যে পেয়েছে তার র্যাঙ্ক হওয়ার কথা সবার লাস্টে। র্যাঙ্ক বুঝে আমরা, র্যাঙ্ক বুঝি কিনা? ক্রম অনুযায়ী কার কোন জায়গায় অবস্থান, পদ, মানে র্যাঙ্ক কথার অর্থ যদিও পদমর্যাদা, কিন্তু র্যাঙ্ক বলতে বোঝায় একজনের পরে একজন, তারপর একজন, ক্রম অনুযায়ী যে সবার উপরে সে হচ্ছে 1। আমাদের স্কুলের রোল নাম্বার ক্ষেত্রে 1 কার থাকে রোল? যে সব থেকে বেশি মার্ক পায়, যে সব থেকে ভালো স্টুডেন্ট, তার রোল তো 1 থাকে। তো এই যে 15টা নাম্বার, এই 15 জন ব্যক্তি, 15 জনের মধ্যেও তো একজন 1 আছে, আছে কিনা? 2ও তো একজন আছে, 15ও তো একজন আছে। তো আমরা এদেরকে র্যাঙ্ক করতে পারবো? আমরা একটু র্যাঙ্ক ফর্মুলাটা দেখবো এবার। কি মাথা ব্যথা করে? র্যাঙ্ক ফর্মুলাটা আমরা দেখব। জাস্ট আমরা কল করি র্যাঙ্ক। র্যাঙ্কের অন্যান্য অনেক কিছু আছে, আমরা ওটা না দেখে জাস্ট র্যাঙ্কটা কল করলাম। র্যাঙ্ক কল করার পরে আমাদের সিনট্যাক্স কি আসলো? র্যাঙ্কের প্রথমটা হচ্ছে নাম্বার। কোন নাম্বারকে র্যাঙ্ক করব? কোনো একজন ব্যক্তিকেই তো র্যাঙ্ক করব, মানে সে কোন অবস্থায় আছে সেটা জানবো। এটাকেও করতে পারি র্যাঙ্ক, এটাকেও করতে পারি, যে কোনো একটাকে করতে পারি। আমি এইটাকেই করব র্যাঙ্ক, ঠিক আছে? কমা দিলাম। রেফারেন্স, রেফারেন্স বা রেঞ্জ, এগুলো একই বিষয়। অথবা ওই যে রেঞ্জ, আমরা একটা রেঞ্জ নিয়েছি না, কোনো একটা এতটুকু এরিয়া বা এতটুকু, তো রেফারেন্স বা রেঞ্জ একই বিষয়। তো এখানে চেয়েছি যেহেতু রেফারেন্স, আমরা সেই রেফারেন্স হিসাবে এই সম্পূর্ণটুকু সিলেক্ট করে দিলাম। এবং এরপরে অর্ডার আছে। অর্ডার যদি আমরা দেখতে চাই, সে অর্ডারটা বিভিন্নভাবে আছে, আমরা অর্ডার এই মুহূর্তে যাচ্ছি না, ব্র্যাকেট ক্লোজ দেই, এন্টার দিলাম। তো এই মার্কটা, এইখানে যে 15টা তালিকা আছে, 15টার ভিতরে এই ব্যক্তি হচ্ছে 6 নম্বরে আছে। আমরা এটা বুঝছি কিনা? বাস্তবে 6 নাম্বার কিনা এটা চেক করলেও পাওয়া যাবে, বাস্তবে 6 নাম্বারেই আছে।
দেখবো 6 নাম্বার কিনা। তিনশো 14 সবার উপরে না, এটাকে যদি 315 করে দেই তাহলে তো 1 নাম্বার হওয়ার কথা হয়েছে। 313 করে দিলে 2 নাম্বার হওয়ার কথা। তার মানে কি আমার র্যাঙ্ক ঠিক আছে। 195 সব থেকে ছোট নাম্বার, 190 যদি করে দেই বা 194 করে দেই তাহলে কি 14 র্যাঙ্ক দেখাচ্ছে। 196 করে দিলে এটা র্যাঙ্ক, আচ্ছা 196 না 190 করে দেই, এখন এটার র্যাঙ্ক সেই দিক থেকে 15তম। তো র্যাঙ্ক কি আমাদের ঠিক আছে। আমরা আবার র্যাঙ্কটাকে দেখি কিভাবে করে। ইকুয়াল র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, র্যাঙ্কের প্রথম হচ্ছে নাম্বার, র্যাঙ্কের সিনট্যাক্সে প্রথম নাম্বার কমা, দ্বিতীয় হচ্ছে রেফারেন্স। এখন এই রেফারেন্স কি আমি অন্য কোথাও দিব, এখানে দিব। না যেমন ধরেন আপনাদের মধ্য থেকে ফার্স্টকে আমি বের করতে চাই, আর এইটা বের করার জন্য ইলেকট্রিক্যাল রুমে থেকে যদি সবার তালিকা ধরে আপনাদের মধ্যে ফার্স্টকে বের করি হবে। না স্যার আপনাদের মধ্যে থেকে ফার্স্ট বের করব আপনাদের তালিকা থেকে। ক্লিয়ার বিষয়টা। তো তেমনি র্যাঙ্ক বের করব যার, তাকে বের করব এই তালিকা থেকে। ক্লিয়ার। ব্র্যাকেট ক্লোজ দিলে র্যাঙ্ক বের হয়ে যাবে। তো আমরা চিন্তা করি 190 র্যাঙ্ক বের হয়েছে, 290 র্যাঙ্ক বের করা দরকার। আমরা যদি এটাকে নিচে টানি রেজাল্ট দিবে, রেজাল্ট দিচ্ছে সঠিক, সঠিক দিচ্ছে। না স্যার কেন সঠিক দেয় না বলেন তো। ঠিক রেজাল্ট দিছে, মনে হচ্ছে ঠিক রেজাল্ট দিচ্ছে না। 314 তো ফার্স্ট ছিল, সেই দিক থেকে 314 ফার্স্ট আছে, কিন্তু 262ও কি ফার্স্ট। তাহলে একটু দেখি ব্যাপারটা। এইটার ক্ষেত্রে এই তালিকা থেকে এটাকে র্যাঙ্ক করেছি, এটার ক্ষেত্রে আচ্ছা এটা না, এইটার ক্ষেত্রে কোন তালিকা থেকে, এই তালিকা থেকে, নট উপরের তালিকা। তার মানে এই তালিকার মধ্যে 4টা নাম্বারের ভিতর র্যাঙ্ক করলে তো সে তো ফার্স্ট হবেই। যদি এখানে হয় এই 262, সে 262-র মধ্যে 262 কততম, তাহলে তো সে র্যাঙ্ক করবেই, তাই না। তো সেক্ষেত্রে এই যে ভুলটা হয়েছে, এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কি লক করতে হবে। এইটা এখন বলবেন একজনে, আমি একজনকে জিজ্ঞাসা করব, সে বলবেন কি লক করতে হবে। আমি এটা জুম করে দেখাই। কাকে ধরবো, ভয় লাগতেছে কারো। র্যাঙ্ক যেভাবে আমরা করলাম লক করে, আমাদের রেজাল্ট এই মুহূর্তে সঠিক দিচ্ছে। এখন একটা জিনিস একটু আসেন তো, এটা 191, ওই 291, এটাও করে দিলাম 291। তো এবার দেখেন ব্যাপারটা, 1 আমি পেলাম, 2 আমি পেলাম, এই দুইটাকে সে 3 হিসেবে দেখাইছে, তাই নাকি। এটাও 3, এটাও 3, 4 কিন্তু কোথাও নাই, 5 দেখাচ্ছে এরপরে। তার মানে এই দুইটার ভিতরে একটা 3, একটা 4 আর একটা 5। আমরা বুঝতে পারছি। তো এরপরে আবার আরেকটা জিনিস একটু দেখি, মানে ফর্মুলা বোঝার জন্য যেটা করি, আবার একটু র্যাঙ্ক কল করি, ব্র্যাকেট ওপেন দেই। হ্যাঁ বসো। র্যাঙ্ক আমরা ক্লিক করে যখনই দেখলাম তখন নাম্বার বলতেছে, এখানে তো টেক্স বলেনি। আমরা অন্যান্য ফর্মুলায় দেখলাম টেক্স, অন্যান্য ফর্মুলায় দেখলাম ভ্যালু বা অন্য কিছু, কিন্তু নাম্বার বললো কেন। কারণ কোন নামের ক্ষেত্রে র্যাঙ্ক করা যায় না, র্যাঙ্ক করতে গেলে নাম্বারই প্রয়োজন। বুঝতে পারছি। যেমন আমার নাম 5, আমরা এখানে একটু ভিন্নভাবে একটু কাউন্ট করার চেষ্টা করি, দেখি একটু, আমরা দেখি একটু এই জায়গাটায় 80-র উপরে কতজন পেয়েছে আমার জানা দরকার। 80-র উপরে যে কয়জন পেয়েছে তারা তো লেটার মার্ক পেয়েছে নাকি। আর 80-র উপরে কয়জন পেয়েছে এটা যদি আমি দেখতে যাই তাহলে এভাবে গুনতে হবে, এখানে একজনও নাই, এখানে এই একটা আছে, এসে 2, 3টা 4টা আছে, 5টা 6টা, এভাবে করে গুনতে হবে না।
এভাবে গুনতে গেলে যদি 100 জন স্টুডেন্ট থাকে, গুনতে আমাদের কত সময় লাগতে পারে? অথবা গুনতে গুনতে প্রায় শেষের দিকে আসছেন, হঠাৎ করে অন্যদিকে তাকাইলেন, আপনি দেখলেন যে এখানে কোনটা পর্যন্ত গুনছেন ভুলে গেছেন, তাহলে কি অনেক ঝামেলা হবে না? তো আমরা এই জায়গাটা একটু কাউন্ট ইফের মাধ্যমে কাউন্ট করব। কাউন্ট ইফের কাজ হচ্ছে গণনা করা, আর কাউন্ট ইফ হচ্ছে একটা শর্ত দিয়ে গণনা করা। তো আমরা যেহেতু গণনা করতে পারি নর্মালি, এখানে কয়টা নাম্বার আছে সেটা সহজেই গণনা করতে পারি, তাই নাকি? আমরা নর্মালি কাউন্ট করে কিভাবে? জাস্ট ইকুয়াল কাউন্ট ব্র্যাকেট ওপেন, এই সম্পূর্ণটাকে কল করে ব্র্যাকেট ক্লোজ দিলে কাউন্ট হচ্ছে। টোটাল 60টা নাম্বার আছে এখানে। আমরা এবার কাউন্ট ইফ করব। 60টা হচ্ছে টোটাল 60। আমরা চাই 80 প্লাস আছে কত, 80 প্লাস কয়টা আছে এটা বের করব। এবার আমি কাউন্ট ইফের মাধ্যমে করব। কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন, কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন দিলাম। কাউন্ট ইফের কাজ কি? প্রথমে রেঞ্জ আমি টোটাল দিলাম, রেঞ্জ আমি দিলাম, তাই নাকি? রেঞ্জ সবসময়ের জন্য আমরা সাধারণভাবে লক করবই, সে যে কোনো কাজে হোক। করলাম, এখানেও লক, কমা, এরপর কি ক্রাইটেরিয়া? ক্রাইটেরিয়া নাকি মানে আমরা কোন শর্ত দিতে চাই, সেই শর্তটা দিতে চাই গ্রেটার দেন 80। গ্রেটার দেন 80 মানে হচ্ছে 80-র থেকে বড়। আর যদি আমরা এখানে গ্রেটার দেন ইকুয়ালটা ইউজ করতাম, তাহলে 80 অথবা 80-র থেকে বড়। আমরা একটু 80টাকে বাদ দিয়ে নর্মালি 80 লিখে দেই, গ্রেটার দেন 80। এই আমার ক্রাইটেরিয়া। ব্র্যাকেট ক্লোজ দিলাম, এন্টার দিলাম। 80-র উপরে এখানে 16টা নাম্বার আছে, 16 জনে 80-র উপরে পেয়েছে। কোনো একটা 80-র উপর এটাকে 70 করে দেই, কমে যাচ্ছে, তার মানে কি আমার রেজাল্ট ঠিক আছে। এই 80-কে 81 করে দেই, তাহলে এটাকে কাউন্ট করবে, কিন্তু 80 থাকা অবস্থায় তাকে কাউন্ট করতেছে না। 80-কে আমরা ধরি সাধারণত লেটার মার্ক। তো আমরা জানতে চাচ্ছি যে লেটার মার্ক কার কার আছে। তো 80-তেও পেয়ে সে লেটার মার্ক হিসেবে তাকে কাউন্ট করলো না কেন? আমরা ফর্মুলায় কল করেছি যে 80-র থেকে উপরে কে কে আছে। তো আমাদের করতে হতো কি 80-র সমান অথবা 80-র থেকে বড় অথবা 79 দিলেও হয়ে যেত। আমরা এই বিষয়টা বুঝছি। এখন আমরা যদি ফেল করছে কয়জন এটা জানতে চাই, এটা বলবে একজনে। একটু আগে সাজ্জাদ বলছে না, এখন বলবে কে? সবার পিছনের একজন, যার সৎসাহস আছে সেই দাঁড়ান।